আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যেটা ক্লাস সেটা হলো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্সের বহুপদী চ্যাপ্টারটার উপরে ক্লাস। এই ক্লাসটাতে আমরা কি কি কাজ করব, কিভাবে আগাবো, অ্যান্ড যেই ব্যাচ আমরা ভিডিওগুলো দেখতেছি অ্যাডমিশন ফেজে থাকি অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকি কলেজের, কারা কিভাবে আগালে এই ক্লাসটা থেকে সবচেয়ে বেশি বেনিফিট ড্র করতে পারবো সেই কথাগুলো আগে বলবো, তারপর ক্লাসটা শুরু করব। তো আই হোপ ক্লাসটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। ওকে, এখন দেখো এইখানে প্রথমেই আমরা একটু আলোচনা করি যে এই বহুপদী চ্যাপ্টারটার কেসে এখানে আসলে কোয়েশ্চেনের সোর্সিংটা কীরকম হয়, কোত্থেকে আসে, কোন কোন ব্যাপারগুলো বেশি আসে। এখন বহুপদীর কেসে অনেক বড় একটা অংশ জুড়ে আছে দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত সমস্যাগুলো। বেশি কোয়েশ্চেন আসে এই দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত কোয়েশ্চেন থেকেই, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূলের সম্পর্ক নিশ্চয়ক এরকম হলে মূলের প্রকৃতি কীরকম হবে, মূলের প্রকৃতি থেকে একটা থেকে আরেকটার উপরে কমেন্ট করা, জাজমেন্ট দেওয়া, এই ধরনের প্রবলেমই সবচেয়ে বেশি আসে। আর বই থেকেই কি কোয়েশ্চেন হয়? হ্যাঁ, বেশিরভাগ কোয়েশ্চেন, তুমি বলতে পারো 90% বা মোর দ্যান 90% কোয়েশ্চেন, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন যেগুলো আমরা বিবেচনা করতেছি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যে কোয়েশ্চেনগুলো, সেগুলো বই থেকেই হয়েছে। তবে একটু খুব রেয়ার কেসে বইয়ে নাই, অর্থাৎ বইয়ে হুবহু এই প্রবলেমটা ছিল না, সেটা অ্যাপিয়ার করছে। আর সেটার কেসে মেনশনেবল বা উল্লেখযোগ্য কোয়েশ্চেন যদি আমি বলি, সেটা বুয়েটে 2016-17 সালে একটা আছে, আর 2023-24 অর্থাৎ একদম রিসেন্ট এইচএসসি 23-এর যে ভর্তি পরীক্ষাটা হলো, সেখানেও ওদের ব্যাচেও বুয়েটে এরকম একটা কোয়েশ্চেন আসছে, যেটা আমাদের ট্র্যাডিশনাল বইগুলোতে অলরেডি আপাতত দেয়া নাই। ওকে, এখন আমরা যেহেতু কোয়েশ্চেনের সোর্সিংটা অ্যান্ড বইয়ের কোন কোন টাইপ থেকে কোয়েশ্চেন বেশি আসে সেটা বলে ফেলছি, এবার আমরা ব্যাচ ওয়াইজ আলোচনা করব যে এখন যে এই জিনিসটা কারা কিভাবে আগাবো। দেখো এইখানে প্রথমেই এইচএসসি 24 ব্যাচ, অর্থাৎ যারা কারেন্টলি অ্যাডমিশন ফেজে আসো। এখন এই ভিডিওটা যদি তুমি পরে দেখো, তুমি যদি অ্যাডমিশন ফেজে থেকে থাকো, তোমার জন্য একই কথা অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে এই ভিডিওতে তোমার কি করা দরকার, কিভাবে আসলে সবচেয়ে বেশি বেনিফিট এখান থেকে তুমি ড্র করতে পারবা, সেটা হলো কোয়েশ্চেনগুলোর টাইপগুলো দেখবা, অ্যান্ড তুমি এক নজরে সেটার অ্যাপ্রোচটা বলে ফেলতে পারতেছো কিনা, বা ওই ধরনের কোয়েশ্চেন বা ওই কোয়েশ্চেনটাই হুবহু তুমি অলরেডি ফেস করছো কিনা এটা জাজ করবা। বুঝছো? এইভাবে করে আগালেই তুমি দেখবা কোয়েশ্চেন পিকিংটা তোমার বেটার হবে, কারণ অলরেডি তুমি অ্যাডমিশন ফেজে আসো, মানে কি তোমার অলরেডি কোয়েশ্চেনের উপরে ভালো একটা দখল চলে আসছে। এরপরে 2025 এবং 26 ব্যাচ সেটা বলি, অর্থাৎ যারা বর্তমানে কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো তাদের জন্য কথাটা আর কি। এখন এই ভিডিওটা তুমি যদি পরবর্তীতে দেখো, তখন যদি তুমি কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকো, তখনও তোমার জন্য এই কথাগুলো অ্যাপ্লিকেবল, অর্থাৎ এগুলো ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল। আমরা কিভাবে ভিডিওটা দেখবো ভাইয়া, বা আমাদের জন্য কিভাবে সবচেয়ে বেশি বেনিফিট আমরা কিভাবে দেখলে, কিভাবে আগালে এই ভিডিওটাতে সবচেয়ে বেশি বেনিফিট ড্র করতে পারবো, সেই উত্তরটা হচ্ছে তোমার যদি বহুপদী আগে থেকে পড়ে রাখা থাকে তাহলে তো খুবই ভালো, অ্যান্ড এইটাই মেইনলি দরকার। যদি পড়া না থাকে তাহলে আসলে বহুপদী পড়ে এই ভিডিওটা দেখাটা বেটার হবে। এখন ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যারা আসি তাদের কেসে আমরা কিভাবে কোয়েশ্চেন পিক করব, আমাদের কোয়েশ্চেন পিকিংয়ের ব্যাপারটা হবে এরকম যে আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন দেখব, অ্যান্ড ওই ধরনের কোয়েশ্চেন বা ওই কোয়েশ্চেনটাই হুবহু আমরা বইয়ে মার্ক করব। বুঝছি? এখন ওই কোয়েশ্চেনটা ফাইন্ড আউট করতে যদি আমাদের কষ্ট হয়ে থাকে, তাহলে আসলে জাস্ট দেখব যে 1 নাম্বার কোয়েশ্চেনে ওই ধরনের কোয়েশ্চেন আছে কিনা, বইয়ের 2 নাম্বার প্রবলেমগুলোতে অনুশীলনী 2 নাম্বারে ওই ধরনের প্রবলেম আছে কিনা, এইভাবে করে আগালেই খুব কুইকলি আই গেস খুঁজে পাওয়া যাবে। এরপরে ওই কোয়েশ্চেন বা ওই ধরনের কোয়েশ্চেন মার্ক করা হয়ে গেল। এরপরে যতবার তুমি এইচএসসির জন্য রিভাইজ করা হোক, কোনো মডেল টেস্টের জন্য রিভাইজ করা হোক, অ্যাডমিশন ফেজে রিভাইজ করা হোক, ওই যে মার্ক করা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো যাতে কখনো না আটকায় এটা মেক শিওর করবো। বুঝছি? এভাবে করে আগালে যেটা হবে যে ভালো স্টুডেন্টদের একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে কোন ধরনের কোয়েশ্চেন আসে, কোন ধরনের কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট, এইটা সম্পর্কে তাদের একটা ভালো দখল থাকে। তুমি যদি এভাবে আগাও এখনই এই ক্লাস থেকেই, তাহলে আসলে তোমার এই জিনিসটা ধীরে ধীরে বিল্ড আপ তোমার মাঝে সাবকনশিয়াসলি হতে থাকবে। বুঝছি? তখন তুমি কোন ধরনের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ওটা সাবকনশিয়াসলি তুমি জাজ করতে পারবা, অ্যান্ড ওগুলো পিক করা খুব ইজি হবে। আই গেস পড়ার ওয়েটা আমি দেখাতে পারছি, বোঝাতে পারছি। এইবার আমরা কোয়েশ্চেন সলভিংয়ে চলে যাই। প্রথম যে আমাদের টাইপটা ছিল সেটা কি ছিল? সেটা হচ্ছে নিশ্চয়ক বা আমাদের দ্বিঘাত সমীকরণে যেটাকে ডি বলি আমরা, ডিসক্রিমিনেন্ট, সেটা সংক্রান্ত সমস্যা। প্রথমেই আমরা এটার একটু থিওরিটা রিকল করে নিই যে আমাদের থিওরি পার্টে কি ছিল। আমাদের দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত সমস্যা যেহেতু এখানে বেশি থাকবে, এই ব্যাপারগুলো দ্বিঘাত সমীকরণের পার্টটুকু, দ্বিঘাত সমীকরণের সমস্যা, এই নিশ্চয়ক সংক্রান্ত সমস্যা এবং মূলের সম্পর্ক, দুইটা রুটের কি সম্পর্ক, এই পার্টগুলো খুবই ভালো মতো দেখবা। এখন এইটার কেসে বেসিকটা ছিল এরকম যে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে ax² + bx + c = 0 থাকলো। এখন
এই যে এই দ্বিঘাত সমীকরণটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, এটার সলিউশন কি হয়? এটার সলিউশন হয় x এর ভ্যালু হয় -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এটা এখন এই যে এই মূল দুইটা আসলো, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, এই মূল দুইটার ধরনটা, এদের প্রকৃতি, এদের বৈশিষ্ট্য, যে এরা কোন রকমের হবে, এরা কি বাস্তব হবে নাকি জটিল হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে, সমান হবে নাকি অসমান হবে, এই ব্যাপারগুলো ডিপেন্ড করে আসলে এই b² - 4ac এই পার্টটুকুর উপরে। যেহেতু শুধুমাত্র ওই পার্টটুকুর উপরেই ডিপেন্ড করে আমরা মূলের ধরনটা কোন ধরনের হবে মূলটা এটা বলে দিতে পারতেছি, তার কারণে এটাকে কি বলা যায় যে এইটা আসলে একটা ডিসাইডার, কারণ ও ডিসাইড করে দিচ্ছে, ও নিশ্চিত করে দিচ্ছে যে মূলের প্রকৃতি এরকমই হবে। এই যে ও নিশ্চিত করে দিচ্ছে, এই কারণে একে বাংলায় বলে নিশ্চায়ক, পৃথায়কও বলে অনেক সময়, ইংরেজিতে যেটাকে ডিসক্রিমিনেন্ট বলা হয়। তো এই যে এই নিশ্চায়ক থেকে আমরা মূলের প্রকৃতি সম্পর্কে বর্ণনা দিতে পারি। তাহলে এখানে 4 ধরনের আমরা স্টেটমেন্ট দিতে পারি মেইনলি, সেই 4টা ধরন একটু দেখে ফেলি। প্রথম কথা হচ্ছে b² - 4ac এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? তাহলে আসলে এমনি আমরা একটু বসাই দেখলেই বা কোনো মান বসাইছি এটা চিন্তা করলেই বোঝা যায় মূলগুলো কীরকম আসবে। যেহেতু সেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এখানে রুটের ভিতরে মাইনাস আসার কোনো চান্স নাই, তার মানে এগুলো সবসময় কি হবে? বাস্তব হবে। থাকলো, গেল। আর এরপরে এখন আসতেছে যে এই যদি ইকুয়ালটা রাখো, ইকুয়াল শুধু ইকুয়াল রাখলে কি হবে? তাহলে অর্থাৎ b² - 4ac = 0, টোটালি 0 হয়ে গেল। এইটা যদি ইকুয়াল 0 থাকে তার মানে এখানে 0 বসে যাচ্ছে, অর্থাৎ এই পার্টটুকু টোটালি ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই পার্টটুকু টোটালি ভ্যানিশ হয়ে যাওয়া মানে হচ্ছে রুট দুইটা সেম চলে আসা, তাই না? তার মানে রুট দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সমান থাকা মানেই হচ্ছে b² - 4ac = 0 হয়ে গেছে। আর যেহেতু এটা সমান অথবা বড়, বাস্তব তো হবেই, এই তো চলে গেল। এরপরে আসো b² - 4ac যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে? b² - 4ac এটা যদি লেস দেন 0 হয় তাহলে আসলে কি হচ্ছে? এইখানে রুটের ভিতরে মাইনাস আসতেছে, তার মানে এইখানকার মূলগুলো কি হবে? জটিল হবে, এবং জটিল হওয়ার সাথে সাথে তারা অনুবন্ধী জটিল হবে। অনুবন্ধী কথাটা সম্পর্কে আইডিয়া আছে, যেহেতু আমরা জটিল সংখ্যা পড়ে আসছি। তাহলে এখানে এটা হবে কি? জটিল হবে এবং অনুবন্ধী জটিল। আমি জাস্ট জটিলটা লিখলাম, থাকলো। এরপরে লাস্টলি আরেকটা কথা যেটা বলা যায়, এই জিনিসটা অনেক সময় স্টুডেন্টরা মিস করে, সেটা হচ্ছে b² - 4ac যদি পূর্ণবর্গ হয়। পূর্ণবর্গ হলে কি হবে? দেখো b² - 4ac = পূর্ণবর্গ। পূর্ণবর্গ হলে যেটা হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা তো আমরা বুঝি 1, 4, 9, 36, 25 এগুলো। এইখানে পূর্ণবর্গ সংখ্যা বসলে যেটা হবে যে তোমার কোনো অমূলদ পার্ট থাকবে না। এ বাদে পূর্ণবর্গ ছাড়া অন্য কোনো কিছু বসলে কিন্তু অমূলদ পার্ট থাকবে। কেন থাকবে? কারণ এখানে মনে করো পূর্ণবর্গ না, 13 সংখ্যাটা বসালাম, √13। √13 মানে কি? পূর্ণবর্গ নয়, এরূপ সকল সংখ্যার √, হচ্ছে অমূলদ। এই জিনিসটা আমরা স্কুল লেভেলে জেনে আসছি। তাহলে তখন অমূলদ পার্ট থাকতেছে। এখন যেহেতু সেটা পূর্ণবর্গ হয়ে গেছে, এখন কোনো অমূলদ পার্ট থাকবে না, তার মানে পুরোপুরি সেটা কি হবে? মূলদ হবে। বুঝছি, পুরোপুরি মূলদ হবে এই জিনিসটা। থাকলো আমাদের আইগেস। তাহলে এখানে আমরা টোটালটা ওভারভিউ করা শেষ। তাহলে b² - 4ac উপরে ডিপেন্ড করে এইভাবে আমরা জাজমেন্ট দিতে পারি। এইগুলোকে আর একটু ডিটেইলে লেখা যায়, কিন্তু মেইন পয়েন্ট এগুলো, মেইন পয়েন্টগুলো রাখলেই আইগেস আমরা ডিসাইড করতে পারবো আর ম্যাথগুলোতে আগাতে পারবো। এখন b² - 4ac > 0 হলে সেটা বাস্তব হবে, লেস দেন 0 হলে জটিল হবে, ইকুয়াল 0 হলে তারা সমান হয়ে যাবে মূলগুলো, অ্যান্ড যদি পূর্ণবর্গ হয় তখন সেটা রুটগুলো মূলদ হবে। ওকে, তাহলে এখন আমরা এই জিনিসগুলো জেনে গেলে প্রবলেমে আগাতে পারবো। শুরু করি। দেখো প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে বলা আছে যে ABC মূলদ, ABC 3টা মূলদ। এখন এরা তিনজন ইন্ডিভিজুয়ালি মূলদ হওয়ার পরে বলা হয়েছে a + b + c = 0। তবে দেখাতে হবে যে b + c - ax² + c + a - bx + a + b - c = 0 এই সমীকরণের মূলগুলা মূলদ হবে। ওকে, এখন দেখো কোয়েশ্চেনটা আমরা পিক করব এই পার্ট থেকে, কারণ এই পার্টেই আমাদের ডিসাইডিং পয়েন্টটা আছে যে এইখানে ম্যাথটার অ্যাপ্রোচটা আমাদের কি হবে। এখন যখনই তোমাকে এই ম্যাথগুলোতে কি থাকবে, যখনই তোমাকে মূলের প্রকৃতি বলবে যে মূলগুলো মূলদ হবে, মূলগুলো অবাস্তব হবে, মূলগুলো বাস্তব হবে, এই ধরনের কথা থাকবে,
ওইটা ধরেই আমাদের কোয়েশ্চেনটা সলভিংয়ে আগাতে হবে। এখন এখানে বলেই দিছে এই সমীকরণের মূলগুলো মূলদ হবে। একটু আগেই আমরা জানছি মূলগুলো মূলদ হওয়ার একটা শর্ত আছে। সেই শর্তটা কি দেখো, মূলগুলো মূলদ হওয়ার শর্ত হচ্ছে যে এইখানে বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ হতে হবে। তাহলে এখানে আমরা আগাই। তাহলে এখানে খুব সিম্পলি যেহেতু মূলগুলো মূলদ হওয়ার কথা বলছে, তার মানে অবশ্যই এই সমীকরণটার, এই দ্বিঘাত সমীকরণটার এখানকার নিশ্চয়কটা কি হতে হবে, পূর্ণবর্গ হতে হবে। তাহলে আমরা নিশ্চয়ক বের করে ফেলি। তাহলে নিশ্চয়ক কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু আমরা পূর্ণবর্গ দেখাতে চাবো। এইভাবে করেই সবাই তোমরা আগাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইভাবে করে আগালেও অবশ্যই ম্যাথটা মিলবে। তবে এই ম্যাথটার কেসে আরেকটু অপটিমাইজ করা যায় কাজটা। সেটা কিভাবে একটু দেখো, খেয়াল করো। ম্যাথের শুরুতেই তোমাকে বলে দিছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর এখানে দেখো বারবার দুইটা করে যোগ হয়ে আসতেছে, একটা মাইনাস হচ্ছে। বি প্লাস সি যোগ হয়েছে এখানে সি প্লাসে, এখানে এ প্লাস বি। তার মানে আমরা কি করতে পারি, এই যে প্রপার্টিটা দিছে এটা অবশ্যই কোনো না কোনো কাজের জন্য দিছে, ওইটাই তো আমরা এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এই যে সমীকরণ নিয়ে কাজ করার আগেই সমীকরণটাকেই মডিফাই করে ফেলতে পারি, অ্যান্ড মডিফাই করে সেখান থেকে আমাদের বেনিফিট হবে। বুঝছো, বেশ ভালো রকম বেনিফিট হবে। কীরকম বেনিফিট হবে এবং কীভাবে বেনিফিটটা হবে সেটা আমরা একটু আগালেই বুঝতে পারবো। খেয়াল করো, এই যে বি প্লাস সি এর পরিবর্তে কী লেখা যায় বলো তো, এইখানে বলেই দিছে তিনটার যোগফল 0। তাহলে বি প্লাস সি মানে হচ্ছে মাইনাস এ। তাহলে আমরা লিখে দিলাম যে এখানে মাইনাস এ মাইনাস 2a এক্স স্কোয়ার। আই হোপ বুঝছো। জাস্ট বি প্লাস সি এর ভ্যালুটা এখান থেকে এনে এখানে বসাইছি। এরপর দেখো সি প্লাস এ এর ভ্যালু কি, বিটা ডান পাশে দিয়ে দিলাম, তাহলে কি মাইনাস বি। তার মানে এখান থেকে হচ্ছে মাইনাস 2bx। এ প্লাস বি রেখে দিলাম, সিটাকে ডান পাশে শিফট করলাম, তাহলে মাইনাস সি। তাহলে এখানে আসতেছে মাইনাস 2c। এই যে দেখো, এখন তুমি দেখেই বুঝতে পারতেছো না যে ইকুয়েশনটা এরকম ছিল কিন্তু এখন শর্টেন হয়ে এরকম হলো। বেনিফিটের দিকে আমরা যাচ্ছি। তাহলে এরপরে এখন আরও অপটিমাইজ করা যায়। সেটা কিভাবে একটু খেয়াল করো, সবগুলোতেই 2 আছে, সবগুলো সহগে, অ্যান্ড সবগুলোতেই মাইনাস আছে। তাহলে এক কাজ করি, আমরা -2 কমন নিয়ে সেটা সরাই ফেলি। তাহলে -2 কমন নিয়ে ফেললাম। তাহলে -2 কমন নিলে কি দাঁড়ায় দেখো তো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c দাঁড়ায়। খুব সিম্পল, ইকুয়াল 0। এখন দেখো তো, এই যে এখানে -2 কমন নেওয়া আছে, ডান পাশে আছে 0। তাহলে -2 যদি আমরা ডান পাশে নামাই দিই, ভাগ করে দিই, তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? তার মানে 0ই থাকতেছে আলটিমেটলি। তাহলে কি করা যাচ্ছে, এই -2টাকে দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এইটা চলে গেল। খুব সিম্পলি তাহলে আমাদের কি থাকবে, -2টা চলে যাবে, থাকবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এই তো দেখো এখন তাহলে এরকম বিদ্ঘুটে একটা সমীকরণ কিন্তু খুব সিম্পলি তোমার কাছে একদম সিম্পলিফাইড হয়ে এইটা চলে আসলো। এখন এইটাকে নিয়ে জাজমেন্ট দেওয়া তো ইজি, এই কারণেই এই কাজটা করছিলাম। আই হোপ আমার অ্যাপ্রোচটা বুঝছো। এবার আগাই। তার মানে আমরা কি বলতে পারবো যে ভাইয়া আমার কোয়েশ্চেনে যে প্রদত্ত ইকুয়েশন অ্যান্ড এই ইকুয়েশন দে বোথ আর সেম জিনিস, কিন্তু এইটা যা এইটাও তাই। ওটা নিয়ে কাজ করা যা এটা নিয়ে কাজ করাও তাই, কারণ আমরা ওদের প্রপার্টি ইউজ করেই তো এত দূর পর্যন্ত আসছি। এইবার এখন আমাদের কি করতে হবে, এইবার আমরা শর্তটা অ্যাপ্লাই করি। বুঝছি কথা? তাহলে প্রথম ফেজটা বুঝছো যে আমি ডিরেক্ট শর্ত অ্যাপ্লাই করতে মানা করতেছি। আমি বলতে চাচ্ছি যে আগে তুমি এইটাকে একটু শর্টেন করো, কাজটা তোমার ইজি হোক, তারপর শর্তটা অ্যাপ্লাই করো। এখন শর্তটা কি, শর্তটা হচ্ছে এর নিশ্চয়কের মানটা আসতে হবে পূর্ণবর্গ। তো এর নিশ্চয়ক কি, এ তো একদম স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। তাহলে এর নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, সিম্পলি এটাই। এখন এইটাকে কি দেখাতে হবে, এটাকে দেখাতে হবে এইটা একটা পূর্ণবর্গ রাশি হবে, তাই না? তাহলে এখন এটাকে কিভাবে পূর্ণবর্গ দেখানো যায় একটু চিন্তা করো তো। এটাকে পূর্ণবর্গ দেখাতে হলে কি করতে হবে, পূর্ণবর্গ মানেই হচ্ছে কোনো কিছুর স্কোয়ার, অলওয়েজ কোনো কিছুর স্কোয়ার, তাহলেই সেটা পূর্ণবর্গ হবে। এখন এটা কিভাবে অলওয়েজ কোনো কিছুর স্কোয়ার হচ্ছে একটু চিন্তা করি আমরা। খেয়াল করো, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, আমরা একটা ফর্মুলা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো তো, তোমার এই যে বাকি পার্টটুকু, পরের পার্টটুকু, এই যে তোমার এইখানকার -4ac পার্টটুকু, এই পার্টটুকু তো অলরেডি আমাদের এইটুকুর হিন্টস দিচ্ছে, তাই না? তাহলে এখন আমাদের জাস্ট কি লাগবে, সামনে এই দুইটার যোগফলের হোল স্কোয়ার লাগবে। বুঝছি জিনিসটা? এই যে -4ac এটা অলরেডি হিন্টস দিচ্ছে যে এই ফর্মুলার দিকে আমরা যেতে পারি। এখন তার মানে এই সামনের পার্টটুকু জাস্ট কি হতে হবে, ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সামনের পার্টটুকু ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। কিভাবে করা যায় দেখো, বি স্কোয়ার আছে, আমরা তো জানি যে বি মানেই হচ্ছে মাইনাস a প্লাস সি, কারণ a প্লাস বি প্লাস সি তিনটার যোগফল 0। তাহলে বি এর ভ্যালু কত, মাইনাস, কমন নিলে a প্লাস সি। তাহলে আমরা এখান থেকে এই বি এর ভ্যালুটা এখানে বসাবো। বুঝছি? তাহলে বসাই ফেলি।
এখান থেকে বি এর ভ্যালুটা বসালে দাঁড়াচ্ছে মাইনাস এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো তো এই যে এখানে মাইনাস আছে, মাইনাসের সামনে রেখে হোল স্কোয়ার দেওয়াও যা না দেওয়াও তাই, কারণ সামনে -1 আছে, -1-এর হোল স্কোয়ার মানে কি 1ই। তাহলে এই পার্টটুকু, এই মাইনাস পার্টটুকু, এই পার্টটুকু আমরা সরাই ফেলতে পারি। এই যে মাইনাস সংক্রান্ত যে ব্র্যাকেট পার্টটুকু এটা সরাই দিই। আচ্ছা পুরোটাই ইরেজ করে লিখি আবার। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে দেখো এখানে ডাইরেক্ট লেখা যাচ্ছে এ মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা এটা। এই যে কোনো কিছু স্কোয়ার হয়ে গেছে, আমাদের তো এটাই টার্গেট ছিল, যে আমাদের টার্গেট ছিল মূলগুলো মূলত বলছে, তার মানে নিশ্চয়কটা পূর্ণবর্গ দেখাতে হবে। এই যে দেখো নিশ্চয়কটা কিন্তু পূর্ণবর্গ চলে আসছে। তাহলে এখানে আমরা একটু লিখে দিলাম যে এইটা হচ্ছে পূর্ণবর্গ। যেহেতু এটা পূর্ণবর্গ তার মানে আলটিমেটলি আমাদের টার্গেটটা ফুলফিলড হয়ে গেছে। বুঝছো, ম্যাথটা কিন্তু খুব ক্যালকুলেটিভ দিক থেকে খুব বিশাল বড় বা অনেক লেন্দি এরকম কিন্তু না, জাস্ট একটু ক্যালকুলেশনের কেসে, ক্যালকুলেশনটা তুমি যদি একদম শুরু থেকে যেভাবে যদি করতে চাও যে এই পুরোটাকে বি ধরে বি স্কোয়ার মাইনাস 4ac করে দেখাতে চাও তাও হবে, কোনো সমস্যা নেই। তবে এইটাকে একটু চিন্তা করলেই খুব সহজে ছোট করে ফেলা যায়। আই হোপ পুরো ম্যাথটা বুঝছো। যদি স্টিল না বুঝে থাকো আমি একটু রিক্যাপ দিয়ে নিচ্ছি, আই হোপ এখন ক্লিয়ার হবে যদি স্টিল কোনো ডাউট থেকে থাকে। এখানে একটা ইকুয়েশন দেওয়া ছিল, বলছিল ওর মূলগুলো হতে হবে মূলদ। মূলদ হতে গেলে কি হয়, শর্ত তো আমরা অলরেডি জানি, মূলদ হতে গেলে ওর নিশ্চয়কের ভ্যালু হতে হবে পূর্ণবর্গ। তাহলে নিশ্চয়কের ভ্যালু পূর্ণবর্গ দেখাবো, কিন্তু ডিরেক্ট প্রথমেই না দেখায় প্রথমে আমরা ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করছি। এই কোয়েশ্চেনে দেওয়া প্রপার্টি অনুযায়ী, ওই অনুযায়ী সিম্পলিফাই করে দেখছি যে খুবই সহজ আকারে একদম স্ট্যান্ডার্ড ফর্ম আসতেছে। তাহলে ওটা নিশ্চয়ক এটা, এখন এটাকে দেখাতে হবে পূর্ণবর্গ, তাই না? তো এখন এটাকে যদি পূর্ণবর্গ দেখাতে হয় তাহলে এইটা কোনো কিছুর স্কোয়ার দেখাতে হবে। কিভাবে কোনো কিছুর স্কোয়ার দেখানো যায়, ওই বি এর ভ্যালুটা আবার বসাই দিলাম, তাহলে পূর্ণবর্গ জিনিসটা চলে আসলো। এইটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের সলিউশন। আই হোপ এইটা কোয়েশ্চেনের সলিউশন বুঝছি সবাই। এবার আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। পরের কোয়েশ্চেনে কি বলছে, পরের কোয়েশ্চেনে বলা হয়েছে যে কে এর মান কত হলে এই যে কে মাইনাস 4 কে হোল এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 4x প্লাস 8k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূল দুইটা কী হবে, সমান হবে। ওকে, এখন মূল দুইটা সমান হওয়ার কথা বলছে, বারবার করে বলতেছি আমি, এই টাইপগুলোর পিক করতে হবে কোত্থেকে, এই যে মূলদ্বয়ের মাঝে একটা মূলদ্বয়ের প্রকৃতি দিয়ে দিবে, ওদের নিজেদের মাঝে কীরকম রিলেশন। এখন এই যে মূলদ্বয়ের প্রকৃতি দিয়ে দিছে, মূলদ্বয় সমান হবে, সমান হওয়ার শর্ত কি ছিল একটু দেখে নাও। সমান হওয়ার শর্ত ছিল সমান তখনই হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা 0 হয়। তাহলে এখানেও আমরা ওই কাজটাই করি। তাহলে এখানে আমরা কি করব, এর নিশ্চয়কের ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা 0 দেখাবো। দেখি এখন তাহলে আমরা এর নিশ্চয়কের ভ্যালুটা যদি 0 দেখাতে চাই, বি এর জায়গায় কে আছে 2k প্লাস 4, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac যেহেতু, তাহলে 2k প্লাস 4 হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 মাইনাস কে। এই যে দেখো এই পার্টটুকু এ রোল প্লে করতেছে, এটা বি এর রোল প্লে করতেছে, আর এই পার্টটুকু সি এর রোল প্লে করতেছে। তাহলে আমরা ওই অনুযায়ী আগাচ্ছি। বি স্কোয়ার মাইনাস 4ac তার মানে কত, 8k প্লাস 1, এই ভ্যালুটা কত আসতে হবে, 0 আসতে হবে কোয়েশ্চেন অনুযায়ী, কারণ মূলদ্বয় সমানের কথা বলছে, 0 আসলো। এখন এইখান থেকে কে এর যে ভ্যালুটা আমরা পাবো সেটাই আমাদের কাঙ্ক্ষিত কে এর মান, বুঝছি। তাহলেই আমাদের কে এর কোন মানের জন্য এই পার্টটুকু 0 হবে, ওইটাই ইমপ্লিমেন্ট করলাম আমরা। দেখো এখন তাহলে এইখান থেকে আগাই, এই পুরো পার্টটুকু যদি আমরা ভেঙে কাজগুলো করি তাহলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, কারণ এইখানেও কে এর 2 ঘাত, এইখানেও কে এর 2 ঘাত, ওই দ্বিঘাত সমীকরণটা সলভ করলেই আমাদের কাজটা হয়ে যাবে। একটু আগাই, এখন দেখো এইখান থেকে ভাঙালে কি আসবে, 4k স্কোয়ার প্লাস 16k প্লাস 16 মাইনাস এইখানে, এইবার এক কাজ করা যায় যে এই যে এইখানে 4 মাইনাস কে আছে, তো এটাকে আমি কে মাইনাস 4 করি, তাহলে আমার সুবিধা হবে ক্যালকুলেশনে। এটাকে আমরা কে মাইনাস 4 করলাম, এই কে মাইনাস 4 করলাম, তাহলে এখানে মাইনাস কমন নিছি, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, বুঝছো? মানে সিম্পলি আমার ক্যালকুলেশন মানে একদম সহজ করার জন্য আমি এইখানে একটা মাইনাস কমন নিছি, বাইরে মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে প্লাস করি, কত আসবে তাহলে এখন দেখো তো, এখানে আসবে 4 ইন্টু কে ইন্টু 8k, তার মানে আসতেছে 8 4 8 32, তাহলে এখানে আসবে 32k স্কোয়ার থাকলো। এরপরে এই পার্টটুকু আমরা গুণ করছি, তারপরে এবার গুণ করতে হবে -16, তার সাথে আবার 8k, 16 ইন্টু 8, তাই তো 16 ইন্টু 8 কত, 4 16 64, 64 দুগুণে 128, তার মানে এখানে সাইন কি হবে, প্লাস মাইনাস প্লাস, তার মানে মাইনাস 128
128 কে, জাস্ট ক্যালকুলেশনটা করতেছি। এরপরে কত আসে, এরপরে আসবে 4k আর 1, তার মানে কত 4k প্লাস 4k, কুইকলি করি। আর এখান থেকে কত আসবে -16 প্লাস ইন্টু 1, তার মানে -16 ইজ ইকুয়াল টু 0। এখন এই যে এই বড় সমীকরণটা, এটাকে গুছায় নিয়ে আমরা সলভ করব। সলভ করলেই কে এর মানটা আমরা পেয়ে যাব। এটা সলভ করলে কি আসবে একটু দেখো তো, 4k স্কোয়ার আর 32k স্কোয়ার মানে 36k স্কোয়ার থাকলো। এরপরে 16k আর -128k প্লাস 4k আছে, তাই না? তার মানে এখান থেকে 16 আর 4 মিলে 20 আর -128, তার মানে -108k, -108k, এখানে 16 আর ওখানে -16, এই পার্টটুকু তো তাহলে ক্যান্সেল হয়ে 0 হয়ে যাচ্ছে। আসলে কি তাই হবে, একটু দেখে নিই, আমি চেক করে নিই। +16 আর -16 চলে গেল, তার মানে এই পার্টটুকু 0। এখন দেখো এটা তো ক্যালকুলেশন করা ইজি। কে এর একটা ভ্যালু হবে 0, আরেকটা ভ্যালু কত হবে দেখো, আরেকটা ভ্যালু হবে যে 36k ইজ ইকুয়াল টু 108, তার মানে কে এর ভ্যালুটা আসতেছে 108/36। কত আসে 36 ইন্টু 2 70, কত, হ্যাঁ 72, আর হচ্ছে 36 ইন্টু এই তো 3, তার মানে কে এর ভ্যালুটা আসবে 0 and 3। এই তো এই দুইটা ভ্যালু হবে কে এর ভ্যালু। আই হোপ ম্যাথটা আমাদের করা ঠিক আছে। একটু আমরা তাও ক্যালকুলেশনটা চেক করে নিই, যে আমরা উত্তরটা চেক করে নিই আর কি, যে এই জিনিসটা আমরা ঠিকঠাক করছি কি না। ওকে, আমাদের আসলে ক্যালকুলেশন ঠিক আছে, বুঝছো, সমস্যা নাই। ক্যালকুলেশনে যদি মিস্টেক থেকে থাকে তাও ওই জিনিসটাও আমি ট্রাই করব ঠিক করার, আর যদি না ঠিক থাকে তোমরা কমেন্টে জানাই দিতে পারো, তাহলে আমরা পরবর্তীতে ভিডিওটা ওই পার্টটুকু ঠিক করে দেবো। ওকে ফাইন। এখন তাহলে আমরা এই ম্যাথটার থিমটা বুঝে গেছি, যে সিম্পলি আমাদের গতবার কি বলছিল, মূলদ হবে, মূলদের শর্ত অ্যাপ্লাই করছিলাম। এবার বলছে সমান হবে, তাহলে সমানের শর্ত অ্যাপ্লাই করছি। দেখি সামনে আরও কী কী জিনিস আমাদের কাছ থেকে চায়। আর ম্যাথটা যদি রিক্যাপ করতে হয়, আই গেস খুব একটা ডিফিকাল্টি হয়নি বুঝতে। সিম্পলি তোমাকে বলছে কে এর কোন মানের জন্য মূলগুলো সমান হবে। তাহলে মূল যেহেতু সমান হতে হবে, তাহলে এর নিশ্চয়কের ভ্যালুটা হতে হবে 0। নিশ্চয়কের ভ্যালুটা আমরা 0 দেখাবো। এখন সেটা দেখাতে গিয়ে কে এর ভ্যালু পেয়ে গেলাম। কে এর ভ্যালু একটা হবে 0 আর একটা হবে 3। এই তো, এখন সামনে আগাই। সামনের ম্যাথটাতে কি বলা হয়েছে, এখানে দেখো এটাতে বলছে যে কে এর মান কত হলে, আবারও ওই একই কথা জিজ্ঞেস করছে শুরুতে, এই সমীকরণটার মূলগুলা জটিল হবে। আচ্ছা, এইটা একটু ভালো কোয়েশ্চেন। এখন দেখো ঘটনা হচ্ছে যে এইখানেও তুমি একইভাবে আগাবা, যেহেতু পুরো ইকুয়েশন দেওয়া আছে, তাহলে সেটার নিশ্চয় একটা আমরা ফর্ম করতে পারবো। অ্যান্ড এইখানে জটিল হবে বলছে, তাহলে জটিলের শর্ত অ্যাপ্লাই করব। কেন আমি বললাম যে এটা আগের থেকে একটু বেটার কোয়েশ্চেন, একটা কারণ আছে। কারণ হচ্ছে যে গতবার দেখো কি আসছে, গতবার যখন তুমি ম্যাথটা করছো, গতবার এক্স্যাক্ট ভ্যালু আসছে কে এর, তাই না? যে কে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 3, একদম এক্স্যাক্ট দুইটা ভ্যালু, দুইটা মান। এইবার আসলে এক্স্যাক্ট ভ্যালু আসার চান্স নাই। কেন সেটা, কারণটা বুঝো। কারণটা আমি শর্ত থেকে বুঝাই বলি, খেয়াল করো। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমার যখন সমান হবে কথাটা বলবে, তখন এই যে নিশ্চয়কের ভ্যালুটা, এটা তো টোটালি একদম ফিক্সড 0ই আসতে হবে, তাই না? কিন্তু যখন তোমাকে আমি জিজ্ঞেস করব জটিল হবে কিনা, জটিল হওয়ার কথা যখন আসবে, তখন কি এক্স্যাক্ট কোনো ইকুয়েশন পাবা? ইকুয়েশন কিন্তু তখন পাবা না। কেন? কারণ দেখো তখন কি আসতেছে, b² - 4ac < 0। এই যে লেস দেন 0, গ্রেটার দেন 0, লেস দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0, এগুলো আসলে কি? এগুলো আসলে অসমতা, একটা রেঞ্জ, তাই না? তোমাকে যদি আমি বলি x < 8, তার মানে কি এটা একটা রেঞ্জ না? এটা কি কোনো এক্স্যাক্ট ভ্যালু? মোটেও তো এক্স্যাক্ট ভ্যালু না। এটা যেহেতু রেঞ্জ, তোমার শর্তটাতেই যেহেতু রেঞ্জ আছে, তার মানে তোমার যার মান বের করতে বলছে সে আসলে এক্স্যাক্ট ভ্যালু আসবে না। তার কি ভ্যালু আসবে? তার একটা নির্দিষ্ট রেঞ্জ আসবে। তো আমাদের ওই নির্দিষ্ট রেঞ্জটাই বের করতে হবে, বুঝছো? আমাদের প্রিভিয়াস ম্যাথটাতে এক্স্যাক্ট ভ্যালু চলে আসছিল, এই ম্যাথটাতে মোটেও এক্স্যাক্ট ভ্যালু আসবে না, কারণ শর্তেই আমাদের অসমতা আছে, একটা রেঞ্জের ব্যাপার আছে, যার কারণে এখানে উত্তরটাও রেঞ্জ দিয়ে আসবে। এই কারণে আমি বলছিলাম এইটা প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে বেটার কোয়েশ্চেন। ওকে, এখন এই সমীকরণের মূলতে জটিল বলছে, তাহলে জটিল হওয়ার শর্তটা আমরা অ্যাপ্লাই করে দিব। জটিল হওয়ার শর্ত কি? b² - 4ac নিশ্চয়কের ভ্যালুটা লেস দেন 0 হতে হবে। তাহলে করি আমরা অ্যাপ্লাই। বি কোনটা? বি হলো এটা, তার মানে k + 11 b² - 4ac, তাহলে 3k + 1 n, এখানে আছে 9, এইটার ভ্যালুটা হবে লেস দেন 0, বুঝছি? এখন এটার ভ্যালু লেস দেন 0 করতে হলে কি করতে হবে দেখো, এখান থেকে আমাদের এই k + 11 হোল স্কোয়ার, এটাকে আমরা ভেঙে দিই, তাহলে আসবে k² + 22k + 121 থাকলো। আর এখান থেকে কি থাকবে দেখো, এখান থেকে
4 ইন্টু 9 36, 36 ইন্টু 3 108, 108K, আর হচ্ছে কি দাঁড়াচ্ছে 36 মাইনাস 36 36। এই ভ্যালুটা আসতে হবে লেস দেন 0। বুঝা গেছে? এখন এই পার্টটুকু লেস দেন 0, কথা হচ্ছে ভাই ইকুয়াল 0 থাকলে তো আমরা পারি, ইকুয়াল 0 থাকলে সেটা ক্যালকুলেটরেও দ্বিঘাত সমীকরণ সলভ করা যায়। এখন এখানে যদি লেস দেন 0 হয় তাহলে কি করব? এইটাও ক্যালকুলেটরে সলভ করা যায়, বুঝছো? ক্যালকুলেটরে এই জিনিসটা অসমতাটাও সলভ করা যায়। এটা একটু তোমরা চেক করে নিও নিজের ক্যালকুলেটরের মডেলটা, জাস্ট সেটা তুমি ইউটিউবে জাস্ট যদি ওই মডেলটা সহ দাও তাহলে অসমতা কীভাবে সলভ করতে হয় ক্যালকুলেটরে সেটা চলে আসবে, অথবা নিজে একটু ক্যালকুলেটরে এক্সপ্লোর করলেই পেয়ে যাবা। স্টিল সেই জিনিসটা ক্যালকুলেটরে এক্সপ্লোর করলে পাবা। এটা ছাড়াও এইটার আমি হ্যান্ড টু হ্যান্ড সলিউশনটা সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো তাহলে প্রথম কথা হচ্ছে এটাকে আমাদের গুছায় নিতে হবে। এখন এই যে গুছানোটা, আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস নিচ্ছি, এই গুছানোটাও নিজে কষ্ট করে না গুছালেও হয়। অর্থাৎ তুমি নিজে কষ্ট করে মিডল টার্ম করে গুছাবা, তো এইটা যদি তুমি না করো ক্যালকুলেটরের থ্রুতে ওইটাও করা যায়। সেটা কিভাবে একটু বলি। প্রথমে আমি একটু নিজে হাতে কলমে গুছাই দিই। দেখো কে স্কোয়ার, এখানে 22K আর এখানে হচ্ছে মাইনাস 108K, তাই না? তাহলে এখানে কত আসতেছে? 108 থেকে 22 বাদ দাও, মাইনাস 86K থাকলো। এরপর এখন দেখো 121 থেকে 36 বাদ দিচ্ছি, কত থাকে? 85। তাহলে এখানে আছে আমাদের 85 দাঁড়ালো। এখন এই যে এখান থেকে এইটা লেস দেন 0, এইটাকে, এই ব্যাপারটাকে তোমার এমন শেপে লিখতে হবে যাতে করে এটা এরকম দেখায়, কে মাইনাস সামথিং ইনটু কে মাইনাস সামথিং, মানে মিডল টার্ম করে গুছাতে হবে। এখন তোমাদের অনেকের এই মিডল টার্ম করতে ঝামেলা মনে হতে পারে, তাই না? মিডল টার্মটাও ক্যালকুলেটরের থ্রুতে করে নিতে পারো। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে, খেয়াল করো। তোমাকে যদি আমি দিই এক্স স্কোয়ার মাইনাস, মনে করো যে 5x প্লাস 4 লেস দেন 0 বা গ্রেটার দেন 0, যেটাই দিই না কেন, এইখানে এই পার্টটুকুকে যদি গোছাতে হয় তাহলে তুমি কি করবা? সিম্পলি এটা রুট বের করবা, বুঝছো? এখন রুট বা মূল বের করবা, সেটা কিভাবে? ক্যালকুলেটরে ডিরেক্ট তুলে দিয়ে। তাহলে এটার মূল কি চলে আসবে? দেখেই বোঝা যাচ্ছে এটার মূল আসবে 4 আর 1, কারণ 4 1 এ 5, 4 ইন্টু 1 করলে 4। তার মানে এটার মূল যেহেতু 4 আর 1, তুমি ক্যালকুলেটারই ধরে নাও পেয়ে গেলা। তাহলে এটা ডিরেক্ট কি লিখে দিবা? x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 লেস দেন 0, দ্যাটস ইট, বুঝছো? তাহলে এই কাজটা করতেও যদি তোমার কাছে টায়ারজম মনে হয়, অ্যান্ড অনেক কেসে টায়ারজম হতেও পারে, যেমন আমি মনে করো একটা ইকুয়েশন সেট করলাম যে এখানে দিলাম যেটার এক্স স্কোয়ার মাইনাস এখানে কিছু একটা থাকলো, এখানে কিছু একটা থাকলো, এটা লেস দেন 0। এখন দেখা গেল একে গুছালে কি আসবে? একে গুছালে এরকম একটা জিনিস আসবে, এক্স মাইনাস √3/2 আর হচ্ছে এক্স মাইনাস 7√3/2। কথার কথা আমি দিলাম, ধরে নাও দিলাম আর কি এভাবে। এখন এইটা করে গুছালে বক্সগুলোতে কোনো না কোনো কিছু থাকবে মান আর কি, এরকম আসবে। এখন এইটা তো তোমার হাতে কলমে মিডল টার্ম করতে কষ্ট হতেই পারে, সেই কেসে কি করবা? জাস্ট এই যে পুরো ইকুয়েশনটা আছে এইটা ক্যালকুলেটরের থ্রুতে দ্বিঘাত সমীকরণ যে সলভ করে ফেলবা। সলভ করলে ওটা দুইটা রুট পাবা। রুটগুলোকে সবসময় এইভাবে লেখা যায়, কারণ এইটা যা এইটাও তাই, বুঝছো? এইটা যা এটাও তাই, যার কারণে এইভাবে করে লেখা যায়। তো তুমি চাইলেই এইভাবে কাজটা করতে পারো। আমি হাতে কলমে করে দেখাচ্ছি, তুমি চাইলে এটা স্কিপ করে ক্যালকুলেটরেও করতে পারো। এই কথাগুলো আমি বলতেছি যাতে করে বিশেষ করে যারা 25 ব্যাচেরও যদি কেউ এই ভিডিওটা দেখো, তারও যাতে এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়েও একটা অ্যাপ্রোচ তৈরি হয় যে আচ্ছা ঠিক আছে, অ্যাডমিশনের কেসে খুব ছোট ছোট ব্যাপারগুলোও ম্যাটার করে, আমি খুব ছোট ছোট ব্যাপারগুলোকেও যাতে সিম্পলিফাই করতে পারি, ওই প্ল্যানিংটা সাবকনশিয়াসলি যাতে মাথায় গেঁথে যায়। ওকে, এখন তাহলে এই যে তার কি করতে পারো, এই ইকুয়েশনটাকে জাস্ট ক্যালকুলেটরে সলভ করবা, এটা দুটো রুট পেয়ে যাবা, ওই রুট দুটো এখানে বসাবা, বুঝছো? বসাইলেই তখন তুমি এখান থেকে কি পেয়ে যাবা? এই যে এটা ইনটু এটা লিখতে পারবা। তারপরে কাজটা আমরা সামনে দেখাচ্ছি, কিন্তু এই কাজটা তুমি খুব সহজে করতে পারবা। আর যদি তুমি সিম্পলি করতে পারো, মিডল টার্মই করতে পারো, তাহলে তো মিডল টার্মই করবা। মিডল টার্ম করেই দেখাই তোমাদেরকে। তাহলে এখান থেকে তুমি কি করবা? কে স্কোয়ার মাইনাস 86K, তাই না? তাহলে একে এমন দুই ভাগে ভাগ করতে হয় যেন ওই দুই ভাগের গুণফল আবার 85 হয়। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে একটা ভাগ হবে 85, আরেকটা ভাগ হবে 1। এইখানে -85 - 1 গুণ করলে কত আসে? শুধু 85, আর যোগ করলে -86। তাহলে এখান থেকে আমরা এবার কমন নিয়ে গুণ করে দিই। তাহলে এখান থেকে কত আসতেছে? K -85, আর এখানে -1 কমন নিলে K -85 থাকলো। এই পার্টটুকুকে কি লেখা যায়? যে K -85 ইন্টু K -1 লেস দেন 0 ছিল, লেস দেন 0টা দিয়ে দিলাম, থাকলো। এই পার্টটুকু পর্যন্ত আনতে পারলাম,
বুঝা গেছে? এই পার্টটুকু পর্যন্ত আনতে পারলাম। এরপরে কাজটা কি ভাইয়া? এরপরে একটা ওয়ে হচ্ছে ক্যালকুলেটরে দেওয়া, ক্যালকুলেটর নিজেই আমাকে সলভ করে দিবে। আরেকটা উত্তর হচ্ছে যে তুমি এটা বুঝে করা। একটু বুঝাটাই আমি বুঝাই দিই এখানে যে কি মানে এইখানকার ব্যাকগ্রাউন্ডের বেসিকটা কি সেই জিনিসটা। এইটা আসলে তোমাদের ওই বাস্তব সংখ্যা এবং অসমতা চ্যাপ্টারটাতে কিন্তু এইটা সম্পর্কে অবশ্যই আলোচনা আছে, কিন্তু ওই চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, তো এই কারণে আমি চাচ্ছি যে এইটাও একটু বলে দিই। খেয়াল করো, যখনই তোমার এই ধরনের অসমতা থাকবে, সাধারণত দুই ধরনের অসমতা থাকবে, একটা লেস দেন জিরো বা লেস দেন সামথিং, আর একটা হচ্ছে গ্রেটার দেন জিরো বা গ্রেটার দেন সামথিং। সেই কেসগুলোতে কি করবা? প্রথমেই ডান পাশে জিরো আনবা আগে, বুঝছো? যদি এখানে ওয়ান থাকতো, ওয়ানটাকে আমি আগে বামে আনতাম, তারপরে ডান পাশে জিরো রাখলাম, তারপরে কাজটা কি হবে? তারপরে কাজটা হচ্ছে এইটা, এই যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এই শেপে নিয়ে আসা, এই শেপে নিয়ে আসলাম। এবার যদি লেস দেন জিরো হয় এক ধরনের কাজ, আর যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আরেক ধরনের কাজ, বুঝছি? এখন এইটা তোমাদের এ বি থেকে এ বি দিয়ে দেখানোর থেকে নাম্বার দিয়ে দেখানোটা বেশি ইজি, তাহলে আমি নাম্বার দিয়ে দেখাই। আচ্ছা, নাম্বার দিয়ে দেখাবো তো, তাহলে এখানে কি দেখাই? এক্স মাইনাস এক্স মাইনাস এখানে 3 দিলাম, আর এইটাকে দিব এক্স মাইনাস ওয়ান, এটাকে দিব এক্স মাইনাস ওয়ান। আরে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি, এখানেও একই কাজই করি, এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি বানাই এটাকে। তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি থাকলো। এইটা গ্রেটার দেন জিরো। কী করবা? যখনই এই ধরনের শেপ আসবে সব সময় এক্স মাইনাস সামথিং শেপে রাখবা। যদি প্লাসও আসে, প্লাসটাকে মাইনাস হিসেবে চিন্তা করতে হবে। কীরকম? যদি এখানে প্লাস আসতো তাহলে কি করবা? এক্স মাইনাস অফ মাইনাস ওয়ান এইভাবে চিন্তা করবা। বুঝা গেছে? তার মানে সবসময় এক্স মাইনাস সামথিং এই শেপে রাখতে হবে আমাদেরকে। এরপরে কি জাজমেন্ট দিব? যদি লেস দেন জিরো হয় তাহলে আমাদের এটার সমাধান হবে এক্সের ভ্যালুটা হবে ছোট থেকে বড়টা, দ্যাটস ইট। কোন ছোট কোন বড়? এই যে এই জায়গায় যে ছোটটা আছে, এই জায়গায় যে বড়টা আছে তাদের থেকে, বুঝছি? তাহলে এখানে দেখো তো, এই মাইনাসের পরে কি আছে? ওয়ান আছে, মাইনাসের পরে থ্রি আছে, এই দুটোর মধ্যে ছোট কোনটা? ওয়ান ছোট, থ্রি বড়, তাহলে ছোটটা থেকে বড়টা উত্তর, শেষ। ওয়ান থেকে থ্রি, এটা হচ্ছে উত্তর। এখন তুমি বলতে পারো যদি ভাইয়া দুইটাতেই প্লাস থাকতো কি হতো? প্লাস থাকলে চেঞ্জ হতো, যেমন ধরো দুইটাতেই যদি প্লাস থাকে, এটা তো প্লাস, এটা তো প্লাস। এখন আমি কি বলছি? প্লাস থাকলে প্লাস দিয়ে জাজমেন্ট দিতে মানা করছি, মাইনাসে আনতে হবে, তাই না? তাহলে এটাকে মাইনাস করো, তাহলে এটা কি হবে? এক্স মাইনাস মাইনাস ওয়ান, আর এটা হবে এক্স মাইনাস অফ মাইনাস থ্রি। এইবার জাজমেন্ট দাও, কার কার মাঝে জাজমেন্ট হবে? মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি এর মাঝে। মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রির মাঝে কে ছোট কে বড়? মাইনাস থ্রি বেশি ছোট, মাইনাস ওয়ান বড়। তাহলে এখান থেকে বলবো আমরা কি? ছোটটা থেকে বড়টা, মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ান। সবসময় লেস দেন জিরো থাকলেই ছোট থেকে বড়টা, আর যদি গ্রেটার দেন জিরো থাকে উল্টা, বড়টার থেকেও বড়, ছোটটার থেকেও ছোট, বুঝছি? তাহলে এখন এখানে দেখো তো এইটার কেসে জাজমেন্ট কীরকম হবে? এখানে তো প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান মানেই হচ্ছে সরি, আচ্ছা এইটাও হ্যাঁ এইভাবেই থাকুক, এখানে এক্স মাইনাস থ্রি দিই, এক্স মাইনাস থ্রি দিই, গ্রেটার দেন জিরো। এখানে থাকলে কি হবে? এই যে এই দুইজনের মাঝে তুলনা করবা, মাইনাস ওয়ান এবং থ্রি এর মাঝে, বড়টার থেকেও বড়, ছোটটার থেকেও ছোট। বড়টার থেকে বড় মানে কি? কে বড় আছে? থ্রি বড়, তাহলে বড়টার থেকেও বড়। এইটা একটা, এইটুকু একটা সমাধান থাকলো। আর একটা কি হবে? ছোটটার থেকেও ছোট, ছোট কি আছে? মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের থেকেও সে ছোট হবে, বুঝছি? এই দুইটা সলিউশন হবে। এরকমভাবেই তোমাকে সলিউশনগুলো লিখতে হবে। এখন এই পার্টটুকু দেখালাম যাতে করে তুমি ক্যালকুলেটর যখন তোমাকে অফার করবে না কিছু কিছু ভর্তি পরীক্ষায়, সেখানেও যাতে এই জিনিসগুলো পারো। এইচএসসি পর্যন্ত তো সবসময় ক্যালকুলেটর অফার করতেছে, তো সেই কেসে এই কাজগুলো ক্যালকুলেটর দিয়েও করতে পারো। এখন এই পার্টটুকু দেখো, এখানে কি আসছে? লেস দেন জিরো আসছে। আবারও আগের মতো ওই বেসিক দিয়ে চিন্তা করো, লেস দেন জিরো আসছে, তার মানে দুইটাকেই মাইনাস শেপ দিয়ে প্রকাশ করতে হবে, প্রকাশ করাই আছে। এখন জাস্ট তুমি কাজটা করবা, লেস দেন জিরো থাকলে কি হয়? ছোটটা থেকে বড়টা হয় উত্তর। তাহলে ছোট কোনটা? ছোট ওয়ান, বড় হচ্ছে 85, তাহলে ওয়ান থেকে 85, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আগেই বলছিলাম এখানে কোনো এক্স্যাক্ট ভ্যালু আসবে না যে কে এর ভ্যালু এত এত এত, এখানে কে এর একটা রেঞ্জ আসবে, কারণ আমাদের শর্তটাতেই তো রেঞ্জ আছে। এই তো, আই হোপ জিনিসটা বুঝছো। এখন এই ধরনের জিনিসগুলো দিলে আই গেস পারবা, বুঝা গেছে? এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই যে ছোটটা থেকে বড়টা, এখানে বড়টার থেকেও বড়, ছোটটার থেকেও ছোট, এগুলোর বেসিকটা আসলে বাস্তব সংখ্যা এবং অসমতা চ্যাপ্টারে আলোচনা করা ছিল। এখানে ওটা আলোচনা করার মতো সময় আমাদের হাতে নাই, এন্ড এটা আলোচনা করার, এই চ্যাপ্টারে আলোচনা করার বিষয়বস্তু এটা না, দ্যাটস ওয়াই আমি এটা আলোচনা করলাম না। এই তো, তাইলে আই হোপ এই জিনিসটা বুঝছো। ফাইন, এইবার এখন
রিক্যাপ যদি একটু দিয়ে দিই, এখানে একটা সমীকরণ দেওয়া ছিল, এখানে বলছিল ওদের মূলগুলো যদি জটিল হয়, জটিল হতে হলে কে এর মান কত হতে হবে। এখন কথা হচ্ছে জটিল হওয়ার শর্ততেই একটা রেঞ্জ আছে, তাহলে কে এরও একটা রেঞ্জ আসবে, কোনো এক্সাক্ট ভ্যালু আসবে না। তাহলে আমরা শর্তটা অ্যাপ্লাই করছি, সেখান থেকে কে এর ভ্যালু নিয়ে আসছি। আমি কোয়েশ্চেনগুলোর উত্তরটা সহজ হলেও আমি চাচ্ছি একটু ভেঙে ভেঙে ধরে ধরে সবগুলো জিনিস বলতে, যাতে করে এইটা যে কেউ দেখলে বুঝো। ওকে, তোমার বেসিকের অবস্থা যেমনই হোক না কেন, তুমি যাতে সেই যে সবগুলো জিনিস খুব ঠিকঠাক বুঝো, এই কারণে একটু টাইম নিয়ে এক্সপ্লেন করা। এরপরে আসো, এরপরে কোয়েশ্চেনটা কি বলছে, mx² + nx + l = 0 এই সমীকরণের মূল দুইটার অনুপাত হচ্ছে r। ওকে, মূল দুইটার অনুপাত r মানে কি? মূল দুইটার অনুপাত মানে হচ্ছে r মানে হলো একটা আলফা আর একটা আলফা r। মূলগুলোকে তো আমরা আলফা বিটা গামা এইভাবে করেই ডিনোট করি, তাই না? এই কারণে একটা আলফা এবং আরেকটা আলফা আর রাখলাম। এরপরে বলছে দেখাও যে r+1² = n²/ml, এই জিনিসটা দেখাতে বলছে। এখন এইখানকার কেসে এটা খুবই কমন প্যাটার্নের একটা ম্যাথ, যে দ্বিঘাত সমীকরণের কেসে মূলের সম্পর্ক দেওয়া থাকবে, সেইখান থেকে সেই ব্যাপারটুকু থেকে তোমাকে কোনো না কোনো একটা জিনিস ডিরাইভ করে আনতে হবে। এখন এই ধরনের কেসগুলোতে কি করবো ভাইয়া, সব সময় যে কাজটা করবা সেটা হচ্ছে এদের মূলগুলোর মাঝে যে দুইটা সম্পর্ক আছে, দ্বিঘাত সমীকরণের কাছে দুইটা সম্পর্ক, আলফা প্লাস বিটার একটা সম্পর্ক, আলফা বিটার গুণফলের আলফা ইন্টু বিটার একটা সম্পর্ক, এই দুইটা সম্পর্ক সবসময় লিখে রাখবা। লিখে রাখার পর যেইখান থেকে তোমার মনে হবে যে আচ্ছা এইখান থেকে ম্যাথটা আগাইলে আমাদের কেসে এই কনটেক্সটটা ইজি হবে, ওইখান থেকে আগাবা। বুঝছো? কোনো ম্যাথে দেখবা শুধুমাত্র গুণের শর্তটা দিয়েই কাজ হয়ে গেছে, কোনোটাতে শুধু যোগের শর্তটা দিয়েই কাজ হয়ে গেছে, হতেই পারে। তো যার কারণে দুইটা প্যারালালি রাখবা, তারপরে দুইটা থেকে কাজ করে আগাবা। এখন এই ম্যাথটা আসলে এই টাইপে ইনক্লুড করা আসলে ঠিক হয়নি, এই ম্যাথটা যেহেতু মূলগুলোর মাঝে সম্পর্ক এই টাইপটাতে। এখন আচ্ছা, যেহেতু আমাদের ভুল করে এটা এখানে ইনক্লুড হয়ে গেছে, আগে তাহলে এই টাইপ 2টাই আলোচনা করে দিই, এটার বেসিকটাই। খেয়াল করো, মূলগুলোর মাঝে সম্পর্কের কেসে এখন আমরা তো অলরেডি দেখছি দ্বিঘাত সমীকরণের কেসে স্ট্যান্ডার্ড সমীকরণ কি, এটার মূলগুলো কি আসে সেটা দেখছি। এখন এটা যদি আমরা একটু আবার লিখি, ax² + bx + c = 0, এইটার যে মূল দুইটা হয়, x এর মান যে এই যেগুলো আসে, যে -b ±√b² - 4ac/2a, এখানে দুইটা মূল আছে, একটা প্লাস আর একটা মাইনাস দিয়ে। এদেরকে যদি আমরা আলফা এবং বিটা দিয়ে ডিনোট করি, একটাকে আলফা দিয়ে আর একটাকে বিটা দিয়ে, এই যে আলফা এবং বিটা দিয়ে যদি আমরা ডিনোট করে থাকি, তাহলে আসলে এখন এদের কেসে সম্পর্ক কি হবে একটু কাজ করলে আমরা বুঝবো। এরা দুইটা যদি যোগ করি, এই প্লাস মাইনাসের পার্টটা তো চলে যাবে, কারণ একটাতে প্লাস আছে আর একটাতে মাইনাস আছে, অ্যাড করলে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এই পার্টটুকু চলে যাবে, থাকবে কে, -b/2a। কিন্তু -b দুইবার আসছে, তাহলে কি হবে, -2b/-2a, অর্থাৎ ঘুরে ফিরে আসতেছে -b/a। এই কারণেই আলফা প্লাস বিটার ভ্যালু হয় কত, -b/a। বুঝছি, বেসিকটা সহ বলে দিলাম। এরপরে আসো, যদি এই দুজনকে গুণ করো, মূল দুটাকে প্লাস দিয়ে একটা আর মাইনাস দিয়ে একটা, তাহলে কি হবে, a + b × a - b এই শেপে আসতেছে, তাহলে a² - b² আসবে। তখন ওখান থেকে কি চলে আসবে, তখন ওখান থেকে আসবে আলফা বিটার ভ্যালুটা c/a। বুঝছি, এই যে আমাদের এই দুইটা ইকুয়েশন, এইগুলোর উপরে বেস করে অসংখ্যবার অসংখ্য ভার্সিটিতে কোয়েশ্চেন আসছে, এইগুলো নিয়ে কাজ করতে অবশ্যই পারতে হবে। এখন আমরা মূলত সেইগুলো কাজ করব। এই দুইটা জিনিস খুবই পরিচিত এবং আমাদের খুবই জানা জিনিস, এই কারণে এটা নিয়ে আর আলোচনা বাড়ালাম না, শুরু করি। এখন দেখো, এইটা নিয়ে আমরা অলরেডি একটা ম্যাথে হাত দিয়ে ফেলছিলাম, এই ম্যাথটাতে। এখন এখানে নিশ্চয়ক সংক্রান্ত কোনো কাজ নেই, এটা ভুলে হয়তো বা টাইপ 1-এ চলে আসছে, সরি ফর দ্যাট। এখন এইটা নিশ্চয়ক সংক্রান্ত কাজ নেই, এটা কী নিয়ে কাজ, এটা হচ্ছে মূলের সম্পর্ক নিয়ে কাজ, যেই টাইপটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। এখন এটাতে আমি কি বলছি, যে প্রথমেই মূল দুটাকে ডিফাইন করে নিবা, তারপরে এদের মাঝে জাস্ট যোগের সম্পর্ক গুণের সম্পর্ক প্যারালালি লিখে ফেলবা, তারপরে যেটা থেকে আগাতে ইচ্ছে হবে বা যেটা থেকে তোমার কাছে মনে হবে যে এটা দিয়ে কমফোর্টেবল হবে, সেটা থেকে আগাবা। শুরু করি। দেখো, তাহলে আমরা লিখতে পারবো আলফা প্লাস আলফা আর = -b/a। তার মানে কি লিখতে পারবো এখানে, -n/m লিখে ফেললাম। এর প্যারালালি আমরা লিখব গুণের সম্পর্কটা, গুণ করলে কি হবে দেখো তো, আলফা ইন্টু আলফা আর, এটাই = হবে কত, c/a, তার মানে l/m। তাহলে লিখে ফেলি আমরা l/m। এইবার আমরা তাকাই যে আমরা তো শর্ত দুটো লিখে ফেলছি, এবার আমরা দেখব আমাদের লাগবে কি, আমরা করব কি। দেখো, আমাদের লাগবে r+1² = n²/ml, তাই তো। তাহলে r+1² এটাকে আমরা ক্লু হিসেবে নেই, কোত্থেকে r+1 আসতে পারে একটু চিন্তা করি তো, একটু দেখেই বোঝা যাচ্ছে এইখান থেকে r+1 আসবে, কারণ আলফা কমন নিলেই r+1 চলে আসে। তাহলে আগাই আমরা এখানে করলাম আলফা
এখানে থাকলো আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থাকে মাইনাস এন বাই এম আসলো। এরপরে তোমাকে কি করতে বলছে, আর প্লাস ওয়ানের উপর হোল স্কোয়ার করতে বলছে, হোল স্কোয়ার লাগবে, তাহলে হোল স্কোয়ার করে দাও, দেখো কি আসে, আলফা স্কোয়ার ইন্টু আর প্লাস ওয়ান হোল স্কোয়ার, এই ডান পাশে হোল স্কোয়ার আসবে, তাহলে আসবে এন স্কোয়ার বাই এম স্কোয়ার, থাকলো এটুকু, চলে গেল। এরপরে কি আছে দেখো, আর প্লাস ওয়ান হোল স্কোয়ার, কোয়েশ্চেন ভুল তুলছে, অবশ্যই এখানে আর প্লাস ওয়ান হোল স্কোয়ারের পরে অবশ্যই আর থাকতো, কোয়েশ্চেনটা ভুল লিখছে। আচ্ছা একটু আমি কোয়েশ্চেনটা ঠিক করে দিই, আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু হয় এন স্কোয়ার বাই এম এল, এখানে বাই আরটা আসেনি সামহাও। আচ্ছা এখন দেখো এইখানে যেহেতু এই যে বাই আর আছে, তাহলে আমরা কি করতে পারি, এইখানে তো আলফা স্কোয়ার ইন্টু আর প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। এইবার এখন এদিকে তাকাই, এদিকে দেখি কি হয়, আলফা ইন্টু আলফা আর, তার মানে কত বলো তো, আলফা স্কোয়ার আর না, এল বাই এম। এখন দেখো এই পার্ট এবং এই পার্ট, এই দুইটা পার্ট নিয়ে কাজ করলেই তো হয়ে যাচ্ছে। তোমার দরকার আলফা প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর, তো তোমার দেখো এখানে এই যে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর দরকার তোমার, আর প্লাস ওয়ান হোল স্কোয়ার তৈরি হয়ে গেছে, এখানে আর তৈরি হয়ে গেছে, এটাকে এটা দিয়ে ভাগ দাও, ম্যাথ শেষ। এই তো ইজিলি তাহলে আমরা করে ফেলি, এটাকে 1 দিই, এটাকে 2 নাম্বার দিই, এটাকে একটাকে অপরটা দিয়ে ভাগ দিই, তাহলে চলে আসবে। আই হোপ বুঝছো, এখানে আসলে এই ফর্মালিটি অত মেনটেন আমি করতে চাচ্ছি না, যেটাকে 1 দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দেখানো এইচএসসির মতো, কারণ এইটা আসলে অ্যাডমিশন লেভেলের ম্যাথ আমরা সলভিং কোর্স করতেছি, স্টিল আমি যথেষ্ট বুঝাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি যে তাও বেসিকে যদি কারো মিনিমাম সমস্যাও থাকে সেগুলোও যাতে ক্লিয়ার হয়ে যায় ক্লাসটার মাধ্যমে। আই হোপ এইটা আর লেখার দরকার নেই, জাস্ট ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে কি দাঁড়াবে, আলফা স্কোয়ার ইন্টু আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কি থাকবে, এন স্কোয়ার বাই এম স্কোয়ার। আর এখানে দেখো এই যে এল বাই এম, এটা তো নিচে ভাগ হয়ে যাবে, তাহলে গুণ আকারে লিখলে উল্টে যাবে, তাহলে কি হবে, এম বাই এল থাকলো। এখন সিম্পলি এটাকে এটা দিয়ে ভাগ দিলাম, কথা শেষ। এরপরে আসো, আলফা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এগুলোকে আমরা ইরেজ করে দিতে পারি, আলফা স্কোয়ার এন, এখান থেকেও আলফা স্কোয়ার, এখানে ছিল আর, তাহলে এখানে থাকলো এই যে বাম পাশটুকু আমাদের চলে আসছে, বাম পাশটুকু। এবার ডান পাশটুকু দেখো, ডান পাশটুকুও চলে আসছে, এই এম এর সাথে এম স্কোয়ার ক্যান্সেল করলে এম থাকবে, তাহলে খুব সিম্পলি যা আসার চলে আসছে সেটা হলো এন স্কোয়ার বাই এম এল। এই তো আমাদের যা প্রমাণ করতে বলছিল চলে আসছে। এই ম্যাথগুলো যথেষ্ট ইজি বুঝছো, কিন্তু এইগুলোই অনেকবার আসে, এইচএসসিতেও এই ম্যাথটা খুব কমন, অ্যাডমিশনেও আসে, এটা খুব বোঝা গেছে। তো এইখানে আমরা কাজগুলো কি করছি, আমরা দ্বিতীয় টাইপে চলে আসছি। দ্বিতীয় টাইপটা হচ্ছে মূলগুলোর মাঝে সম্পর্ক, অর্থাৎ আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা বিটা। এখন সেইগুলো সম্পর্ক থেকে আমরা কি দেখতেছি, আমাদের কোনো একটা জিনিসের মূলের অনুপাত দেওয়া আছে অ্যান্ড একটা জিনিস প্রুফ করতে বলছে। তো মূলের অনুপাত তোমাকে এভাবে শুধু আর বলতে পারে, 3:4 বলতে পারে, A:B বলতে পারে, যেটাই বলুক অ্যাকর্ডিংলি তুমি মূলগুলো ডিফাইন করবা, এই দুইটা শর্ত লিখবা, প্যারালালি কাজ করবা, তাহলেই দেখবা কাজগুলো হয়ে গেছে। এটাকে ডিফারেন্টলিও চিন্তা করতে পারতা, অন্যভাবেও প্রমাণটা আনতে পারতা, একই জিনিস। ওকে, আই হোপ এই জিনিসটা বুঝছো। এবার আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি, এইটা আমাদের বার আসা ম্যাথ, আমাদের বারে আমি যখন 2018-19 ব্যাচের স্টুডেন্ট, আমি নিজেও, আমাদের বারে এই কোয়েশ্চেনটা আসছিল। এই কোয়েশ্চেনটাতে কি বলছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর মূলগুলো হচ্ছে আলফা বিটা, ডিনোট করেই দিয়েছে। আর bx স্কোয়ার প্লাস cx প্লাস a ইজ ইকুয়াল টু 0, এর মূলগুলো হচ্ছে গামা অ্যান্ড ডেল। এই দুইটা হয়ে থাকলে বলছে কোন শর্তে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল হবে বের করো, এই জিনিসটা বলা হয়েছে। আমি আগেই বলছি, যখন তোমার এই মূলগুলোর সম্পর্ক সংক্রান্ত কোয়েশ্চেন আসতেছে, যে কোন শর্তে এটা হবে, কোন শর্তে এটা হবে, এটা হলে এইটা দেখাও, এই ধরনের কেসগুলোতে সবসময় কি করবা, আগে অবশ্যই যতগুলো ইকুয়েশন থাকবে মূলের যে সম্পর্কটা সেটা প্যারালালি বিল্ড করে রেখে দিবা, তারপর ওখান থেকে কাজে আগাবা। তো দেখো এখানেও তাই করবা তুমি, এখানে দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশনের কেসে মূলগুলোর মাঝে সম্পর্কটা এটা দুইবার বিল্ড করা যাবে, তো দুইবার বিল্ড করে আগে রেখে দাও, তারপরে তুমি শর্ত ধরে কাজ করো, দেখবা যে তোমার কাজটা অনেক অর্গানাইজড হবে অ্যান্ড ম্যাথগুলো তোমার কাছে মুখস্থ লাগবে না। আদারওয়াইজ তোমার কাছে মনে হবে যে আচ্ছা এই ম্যাথটা মনে হয় এইভাবেই করতে হয়, এটার সলিউশন এটাই, এটা মনে হয় এইভাবে করতে হয় তাই সলিউশন এটা, এটার কোনো লজিক্যাল অ্যাপ্রোচ নাই, এরকম লাগবে যদি তুমি প্যাটার্নটা না ধরে করো। আগাও তাহলে এখান থেকে দেখো তো, এখানকার মূল যেহেতু বলে দিচ্ছে আলফা আর বিটা, তাহলে এদের কাছে সম্পর্ক কি দাঁড়াবে, সম্পর্ক দাঁড়াবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা হচ্ছে সি বাই এ, খুব সিম্পলি ABC চলে গেল। এইটার প্যারালালি আমরা কি বিল্ড করে রাখবো, এই যে গামা ডেল এদের সম্পর্কগুলো বিল্ড করে রাখবো।
এদের সম্পর্ক কি আসবে দেখো, গামা প্লাস ডেল এটা কত আসবে, এটা আসবে মাইনাস সি বাই বি, আর গামা ইন্টু ডেল এটা কি আসবে এ বাই বি, তাহলে এ বাই বি থাকলো। এরপরে এখন আমাদের কাজ হবে এই যে আলফা প্লাস বিটা আলফা বিটা, গামা প্লাস ডেল গামা ডেল, এই চারটা জিনিস নিয়ে কাজ করে সামহাউ এই ব্যাপারটুকুতে যাওয়া। বুঝছি কথা? যাতে করে তোমার হাতে কি আছে অ্যান্ড তোমাকে যেতে হবে কোথায়, এই কাজগুলো অর্গানাইজড হয়। এই জন্যই এই কথাগুলো বললাম। শুরু করি। এখন আমাদেরকে বলছে কোন শর্তে এই জিনিসটা হবে। তাহলে ওখান থেকে আমরা আগাই। আমাদেরকে দেখাতে হবে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল। এখন কথা হচ্ছে আলফা বাই বিটার ভ্যালু কি এখান থেকে জানো না। যদি জানতা ডিরেক্ট লিখে দিতা। বুঝছি কথা? গামা বাই ডেল যদি এখান থেকে জানো না, জানলে লিখে দিতাম। তাহলে এমন কিছুতে যেতে হবে যেটা জানি। ভালো মতো বুঝো কি বললাম, যে এমন কিছুতে যেতে হবে যেটা জানি। বুঝছি? তাহলে এখান থেকে আগাও। কি করা যায় দেখো তো। এখান থেকে একটা কাজ করা যায় না, যে আমরা এইখানে যেহেতু আলফা প্লাস বিটার ভ্যালু জানি, আলফা বিটার ভ্যালু জানি, তাহলে এইগুলো সংক্রান্ত কাজ করে ফেলি। সেই কাজগুলো কীরকম, যে আমরা যোজন বিয়োজন কাজ করি। তাহলে আলফা প্লাস বিটা আসবে আর নিচে আসবে আলফা মাইনাস বিটা, এখানে আসবে গামা প্লাস ডেল আর গামা মাইনাস ডেল। এরপরে এখন দেখো তো, তুমি কি গামা মাইনাস ডেলের ভ্যালু জানো না তো, তাই না? এখানে আনা যাবে ওইটা, কিন্তু কষ্ট হবে। এখানেও আলফা মাইনাস বিটার ভ্যালু জানো না, তো সেটারও আনা যাবে, কিন্তু কষ্ট হবে। তার থেকে বরং এক কাজ করো না, তুমি যেটার থ্রুতে আনবা আলফা মাইনাস বিটা যদি আনতে বলি, কীভাবে আনবা? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ac করে আনবা, তাই না? তো তুমি যেহেতু হোল স্কোয়ারে যাবাই, তো হোল স্কোয়ার করেই দাও। বুঝছো জিনিসটা? এটার মান বের করতে গেলে যদি তুমি হোল স্কোয়ারে যেতেই হয়, তাহলে তুমি হোল স্কোয়ারটা আগেই করে দাও। তাহলে এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, গামা প্লাস ডেল হোল স্কোয়ার, গামা মাইনাস ডেল হোল স্কোয়ার। ফাইন। এইখান থেকে এরপরে এখন এইগুলো থেকে আগাও। এখন দেখো কি হয়। তোমার মেইন টার্গেট কি? তোমার মেইন টার্গেট হচ্ছে যেই তথ্যগুলো আমরা জানি সেগুলোকে রুল করে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করে, সেগুলোকে কাজে লাগিয়ে এই ব্যাপারটুকুতে যাওয়া। তাহলে এখানে ডিরেক্টলি তো কাজে লাগতেছে না, তাহলে ওটাকে মডিফাই করলাম যেন আমরা আমার জানা জিনিস অ্যাপ্লাই করতে পারি। ওকে, এখন আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এটা ডিরেক্ট লিখে দেওয়া যায় বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে লিখে দিলাম আমি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটা তো ডিরেক্ট লিখে দেওয়া যায় না, আমাদের এটা ফর্মুলা অ্যাপ্লাই করে আনতে হবে। এটা ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে ওটাই আমরা করি। তার মানে কত আসবে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা বিটার ভ্যালু সি বাই এ, তাহলে 4c বাই এ থাকলো। এখানে কি থাকে দেখো, গামা প্লাস ডেল হোল স্কোয়ার এটা ডিরেক্ট লিখে দেওয়া যায় কত? সি স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে লিখে দিলাম সি স্কোয়ার বাই বি স্কোয়ার। আর গামা মাইনাস ডেল হোল স্কোয়ার এ তো ডিরেক্ট আনা যায় না, ফর্মুলা দিয়ে আনতে হবে। তাহলে কত? এইটা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল, তার মানে কত? সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4 এ বাই বি থাকলো। এই যে পুরো ব্যাপারটুকু থাকলো, এইবার এটাকে আমাদের ধীরে ধীরে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফিকেশনের কেসে একটু আমরা হরগুলোর দিকে তাকাই। দেখো এইটার উপরের পার্টটুকুর হর হচ্ছে এ স্কোয়ার, নিচেও এ স্কোয়ার, উপরে বি স্কোয়ার, নিচেও বি স্কোয়ার। তাহলে আমরা সিম্পলি এই উপরে নিচে লসাগু করে এ স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার ক্যান্সেল করে দিই। তাহলে নিচে লসাগু করলে কি আসবে দেখো তো, এ স্কোয়ার যদি লসাগু না, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac থাকবে, এখানে থাকবে সি স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই পার্টটুকু আমরা একটু লিখে ফেলি। এইখানে এই পার্টটুকু থেকে করা শুরু করি। তাহলে আমরা কি লিখতে পারবো? বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচে থাকবে এ স্কোয়ার, আমরা লসাগু নিয়ে ফেললাম। তাহলে থাকে কত? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। এখান থেকে কত থাকে? এখান থেকে ডিরেক্ট থাকতেছে সি স্কোয়ার বাই বি স্কোয়ার, সি স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে বি স্কোয়ার আমরা কমন নিয়ে ফেললি, সি স্কোয়ার মাইনাস 4ab, তাই না? দেখো তো এই যে সি স্কোয়ার মাইনাস 4ab। ফাইন। এখন এখান থেকে আমরা এ স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার ভ্যানিশ করে দিই। তাহলে থাকবে কি? বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 4ab থাকলো। এইবার এখন তোমার কি দরকার? তোমার দরকার এইখান থেকে এদের মাঝে একটা শর্ত। এখনও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই জিনিসটা আরও সিম্পলিফাই করা যায়। তাহলে আমরা আরও সিম্পলিফাই করে ফেলি। সিম্পলিফাই করতে গেলে কী করতে হবে? আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ করে দিই। দেখো আড়াআড়ি গুণ করলে দাঁড়ায় বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস 4ab, আর এখানে দাঁড়ায় সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 4ac থাকলো। এইবার গুণটা আমরা কাজটা করে ফেলি। গুণের কাজটা করলে দাঁড়াবে
বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4ab কিউব, তাই না? আর এখান থেকে দাঁড়াবে সি স্কোয়ার বি স্কোয়ার, মানে বি স্কোয়ার সি স্কোয়ার একই জিনিস, মাইনাস 4ac কিউব আসলো। এখন দেখো তো এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল করে দেওয়া যায় জাস্ট, তাহলে আমরা সিম্পলি ক্যান্সেল করে দিই। এই বি স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল করে দিলাম। থাকলো কি মাইনাস 4ab কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 4ac কিউব। তো মাইনাস 4a তো দুই জায়গায় আসছে, তাহলে মাইনাস 4a ক্যান্সেল করে দিই। তাহলে মাইনাস 4a ক্যান্সেল করলাম, এখান থেকেও মাইনাস 4a ক্যান্সেল করলাম। থাকলো কি বি কিউব ইজ ইকুয়াল টু সি কিউব, তার মানে কি বি ইজ ইকুয়াল টু সি, দ্যাটস ইট। তার মানে এখান থেকে শর্তটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু হতে হবে সি, দ্যাটস ইট। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, বুঝা গেছে? তার মানে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল হতে হলে আমাদের শর্তটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু সি হতে হবে। এই তো, এইটাই হচ্ছে আমাদের এটার সমাধান। এখন একটু রিক্যাপ করি, যদি কারো ঝামেলা লেগে থাকে একটু দেখতে পারো। খেয়াল করো, এইখানে বলছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইজনের রুটগুলোও ডিফাইন করে দেওয়া আছে, আলফা বিটা আর গামা ডেল। এইবার বলছে কোন শর্তে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল হবে। অর্থাৎ এরা এই প্রশ্নটা এইভাবে বলতে পারতো, কোন শর্তে মূলগুলোর অনুপাত, মূলদ্বয়ের অনুপাত, সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সেম হবে। এখানে তো মূলদ্বয়ের অনুপাতই করছে, এখানেও মূলদ্বয়ের অনুপাতই করছে। তো সেই কেসে ওখান থেকে আমরা ওই জিনিসটা বের করছি। ওইটা বের করা কেসে প্রথমে যখন এই লাইনে তো আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি না, বা আমাদের জানা কোনো জিনিস ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। আমাদের তো দরকার জানা জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে। এই জিনিসটা আমাদের অজানা, এটা আমাদের জানা জিনিসের থ্রুতে আনতে হবে, তাই না? এটাই তো আমাদের কাজ। তো এই কারণে আমরা যোজন বিয়োজনে গেলাম, কারণ যোজন বিয়োজনে গেলে সবগুলো জানা জিনিস পাবো। একইভাবে এখান থেকে আগায়ে আমরা কাজটা করলাম, বুঝছি? এই তো এখন এই রিলেটেড, এই যে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল, এই রিলেটেড বইয়ে আরও দু একটা ম্যাথ আছে, ওইগুলো একটু করে ফেলিও, কারণ এই জিনিসটা রিসেন্ট ইয়ারে আসছে। দেখা যাবে এই সংক্রান্ত ম্যাথ দিতে গেলে ওই বাকি যে দু একটা আছে সেগুলোও চলে আসতে পারে। আই হোপ পুরো ব্যাপারটা বুঝছো। এবার আমরা পরের ম্যাথে যাই। দেখো এইবার এখানে কি বলছে, এইখানে এই কোয়েশ্চেনটাতে বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের একটা মূল 4। ওকে ফাইন। এইখানে একটা অজানা জিনিস আছে আর একটা মূলও কিন্তু ওর দেয়া আছে, থাকলো। এইবার বলছে এবং এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এন ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূল দুইটা পরস্পর সমান। তাহলে এইটা হয়ে গেলে এন এর মানটা কত এটা জানতে চাইছে। ওকে, তাহলে কোয়েশ্চেনটা একটু আমরা বুঝার ট্রাই করি যে কী বলছে। একটা সমীকরণ দেওয়া আছে, সবগুলো সহগ আছে, একটা সহগ নাই অজানা, কিন্তু ওর একটা মূল দেওয়া আছে, থাকলো। মূল দেওয়া থাকার ক্লু কি জানো? মূল দেওয়া মানে কি? মূল দেওয়া মানেই হচ্ছে ওর যেহেতু একটা মূল দেওয়া আছে, এই পুরো সমীকরণটার মূল এটা। তার মানে কি, একটা সমীকরণের যদি রুটই দেওয়া থাকে, একটা সমীকরণের যদি একটা সমাধানই দেওয়া থাকে, তার মানে একে দিয়ে এটা সিদ্ধ হবে, সিম্পল। এখন একটু আমরা ম্যাপিং করি যে কাজটা কি হবে। এই 4 যেহেতু ওর মূল, তাহলে 4 দিয়ে পুরোটা সিদ্ধ হবে। 4 দিয়ে পুরোটা সিদ্ধ হবে মানে কি, পি এর মান এখান থেকে সিম্পলি পেয়ে যাব, থাকলো। পি এর মানটা এখানে বসালাম। এরপরে বলছে যে এই সমীকরণে মূল দুইটা পরস্পর সমান। ওর যদি মূল সমান হয়, শর্ত আমরা আগেই জানি, শর্ত হচ্ছে যে মূল দ্বয় কী হতে হবে, সমান হয়ে গেলে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিশ্চয়কের ভ্যালুটা 0 হতে হবে। তাহলে এখান থেকে 0 দেখাবো। আর এইখানে যেহেতু পি এর মান অলরেডি পেয়ে বসাচ্ছি, তাহলে এন এর মান ইজিলি পেয়ে যাব। এই তো, এইটাই হচ্ছে আমাদের এখানকার কাজ। আগাই তাহলে। এখন একটা মূল 4 বলছে, তাহলে 4 এখানে বসাই দিই। 4 যদি বসাই তাহলে আসে 4 স্কোয়ার প্লাস পি ইন্টু 4, পি ইন্টু 4 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, তাই না? এখান থেকে পি এর ভ্যালু কত পাচ্ছি দেখো তো, 16 8 24 মাইনাস 24/4, তার মানে পি এর ভ্যালু -6 থাকলো। পি এর ভ্যালু আমরা পেলাম -6। এই যে পি এর ভ্যালুটা এখন ওখানে গিয়ে বসাবো ডিরেক্ট। তাহলে এখানে এইটাতে কি বলছে, এর মূল দুইটা পরস্পর সমান। মূল দুইটা পরস্পর সমান মানে কি, নিশ্চয়কের ভ্যালু 0। তাহলে নিশ্চয়কের ভ্যালু কত আসে দেখো তো, নিশ্চয়কের ভ্যালু হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4n, এইটার ভ্যালু আসতে হবে 0। তো পি এর ভ্যালু তো তুমি অলরেডি জানো, বসায় দাও, ম্যাথ শেষ। তাহলে এখান থেকে কত আসে দেখো, এন এর ভ্যালু হচ্ছে সিম্পলি আমরা পি এর ভ্যালুটা আছে, আমরা পি এর ভ্যালুটা বসায় দেখাই। তখন কত আসতেছে, -6 এর উপর স্কোয়ার -4n ইজ ইকুয়াল টু 0। তার মানে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 36কে 4 দ্বারা ভাগ দিলাম 9। এই তো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। একদম ছোট্ট একটা ট্রিকি পার্ট আর কি, আর কিছু না, বুঝছো? এই কোয়েশ্চেনটা অনেকভাবেই সলভ করা যায়। তুমি যদি এখান থেকে একটা মূল 4 তো আরেকটা মূল যদি বের করে নিয়ে কাজ করো তাও চলবে। আরেকটা মূল বের করতে পারো কিভাবে, মূল দুইটার গুণফল হচ্ছে 8, একটা যদি 4 হয় আরেকটা 2, 4 আর 2 জানলে এদের যোগফল এখানে বসছে, যোগফলের সামনে মাইনাস হবে, সেখান থেকে পি এর ভ্যালু -6 পেয়ে যাবা।
পি এর ভ্যালু -6 বসালে আবার এখান থেকে করতে পারো। আবার এখানে যেহেতু মূল দুটো পরস্পর সমান, এখানে শর্ত অ্যাপ্লাই না করে ওটাকে হোল স্কোয়ার শেপেও নিয়ে আসতে পারো। মানে এই কাজগুলো অনেকভাবে করা যায়, যেভাবেই করো না কেন চলবে, বুঝছো? সমাধান ঠিকঠাক পারলেই হবে। আই গেস এই জিনিসটা খুব কুইকলি বুঝছো, এটা তার রিক্যাপ দেওয়া লাগবে না। ফাইন, এরপরেরটাতে যাই। এইটা খুবই আসা একটা কোয়েশ্চেন, মানে বোর্ড পরীক্ষাগুলোতেও খুবই আসে এই কোয়েশ্চেনটা। অ্যান্ড তোমাদের বইগুলোতে এটা অনেক সময় এ বি বি দিয়ে থাকে, বুঝছি? এই কোয়েশ্চেনটা যেহেতু খুবই কমন, এই যে খুব কমন যে কোয়েশ্চেনগুলো অসংখ্যবার আসছে বা আসতেছে বোর্ডে হোক অ্যাডমিশনে হোক, সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই পারতে হবে, বুঝছি? যেগুলো একদম টিপিক্যাল কোয়েশ্চেন সেগুলো অবশ্যই পারতে হবে। একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলো, ওগুলা তুমি যদি পরবর্তীতে সময় পেয়ে থাকো তখন ট্রাই করে মিলাই ফেলতে পারো, তাহলে আসলে ভালো। কিন্তু সব সময় টার্গেট রাখতে হবে টিপিক্যাল কোয়েশ্চেনে আমি যাতে কোনো ভুল না করি। টিপিক্যাল কোয়েশ্চেনে ভুল করলে ক্ষতিটা বেশি, বুঝছো? একটা খুব কঠিন ম্যাথ, সেই জিনিসটা যদি না পারো তাহলে যেটা ক্ষতি, তার থেকে অনেক গুণে বেশি ক্ষতি একটা টিপিক্যাল সহজ ম্যাথ না পারলে। এখন দেখো এই ম্যাথটাতে কি বলছে, যদি px² + qx + q = 0 এই সমীকরণের মূল দুইটার অনুপাত m:n হয়। ওকে ফাইন, তাহলে m:n অনুপাত বলে দিছে, তাহলে মূলগুলো আমরা কি ধরবো? একটা মূল হচ্ছে m⁻, আরেকটা হচ্ছে n⁻। কারণ দেখো m⁻ আর n⁻ ধরলেই তো ওদের অনুপাত m/n হচ্ছে, তাই না? m⁻ আর n⁻ অনুপাত নাও, m/n ই আসবে। তো এই কারণে আমরা m⁻, n⁻ নিলাম। এরপরে বলছে তাহলে প্রমাণ করতে হবে যে √m/n প্লাস √n/m প্লাস √q/p = 0 হবে। ওকে ফাইন, এখন দেখো এইখানে মূলদ্বয়ের মাঝে একটা সম্পর্ক দেওয়া আছে, অ্যান্ড সেখান থেকে কোনো না কোনো কিছু একটা জিনিস দেখাতে বলছে। তার মানে কি, এটা মূলদ্বয়ের প্রকৃতির মূলদ্বয়ের মধ্যবর্তী সম্পর্কের যেটা টাইপটা, ওই টাইপের একটা কোয়েশ্চেন আসছে। তা আমি কি বলছিলাম, যখনই এই যে মূলগুলোর মাঝে একটা সম্পর্ক বলে বা ওদেরকে ডিফাইন করে দিয়ে একটা কোনো কিছু দেখাতে বলবে, তাহলে অবশ্যই কি করব, মূলগুলোর মাঝে যে সম্পর্ক দুইটা আছে এই দুইটা অবশ্যই প্যারালালি বিল্ড করে রেখে দেব, তারপরে আমরা আগাবো, বুঝছি? সবসময় এই কাজটা করবা। অ্যান্ড এটা করে আরও লাভ হচ্ছে, এখানে তুমি পার্শিয়াল মার্কিংও পাবা, বোর্ড পরীক্ষা হোক অ্যাডমিশন হোক যেখানেই, কারণ তুমি ওই সম্পর্কটা লেখাটা একটা স্টেপ, বুঝছি? তাহলে এখন দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের উপর বেস করে এটা দেখাতে হবে, ওটাতে আমরা কিভাবে যাব ওই অ্যাপ্রোচ পরে। সবার আগে আমরা কি জানি সেই টুলগুলো প্যারালালি লিখব। কি জানি আমরা, যেহেতু আমরা মূলগুলোকে ডিফাইন করতে পারছি, তাহলে এদের মাঝে সম্পর্ক দুইটা জানি, এদের যোগফল জানি, গুণফল জানি, করে ফেলি। তাহলে m⁻ প্লাস n⁻, এদের যোগফলটা কত হবে? -q/p, লিখে ফেললাম। প্যারালালি লিখবো এদের গুণফলটা, এদের গুণফল কত আসবে? m⁻ × n⁻, তার মানে mn⁻², তাই না? গুণফলটা কত? c/a, তার মানে q/p রাখলাম। এরপরে এখন আমাদের টার্গেট হবে ওটাতে কিভাবে যাব না যাব এটা চিন্তা করা, বুঝছি? এখন দেখো এইটার কেসে এইখানে এইটুকু mn রিলেটেড, এইটুকু mn রিলেটেড, ওইটুকু হচ্ছে কি pq রিলেটেড। এখন তুমি একটু নিজে চিন্তা করো, তোমার সম্পর্কগুলো আসছে mn দিয়ে। এখন তুমি যদি এই তিনটা মিলে যদি লসাগু নাও, ভালো মতো বুঝো, তিনটা মিলে যদি লসাগু নাও, তাহলে তুমি পি কেও ইনভলভ করলা, কিন্তু পি এর সাথে বাম পক্ষে কোনো পি আছে? বাম পক্ষে তো পি আসার কোনো প্রশ্নই আসে না। তাহলে আলটিমেটলি আমরা যদি এইখানে পি কেও ইনভলভ করি, তিনটা মিলে যদি লসাগু নেই, এই যে পি আসবে, কিন্তু আমাদের তো বাম পক্ষে পি নাই, আমরা তো সম্পর্কগুলো mn দিয়েই আনছি, পি তো আমরা বামে আনিনি, তো যার কারণে আমাদের ঝামেলা হবে, বুঝছি? তাহলে আমাদের এখানে কি কাজটা করতে হবে? আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা টার্ম, প্রথম দুইটা টার্ম mn রিলেটেড, তাহলে এদেরকে নিয়েই কাজ করতে হবে। তারপরে ওখান থেকে কিউপি সামহাও চলে আসবে, বুঝছি কথা? অ্যাপ্রোচটা বুঝছো? সিম্পলি অ্যাপ্রোচটা খেয়াল করো যে এখানে এই দুইটা টার্ম হচ্ছে mn রিলেটেড, আমাদের কাজগুলো, আমাদের তথ্যগুলোও তো mn রিলেটেড, এগুলো বাম পক্ষে রাখছি। আমরা যদি তিনটাই একসাথে নিতাম লসাগুতে, তাহলে পিও ইনভলভ হয়ে যেত, পি চলে আসতো নিচে, আমাদের তো বামে পি নাই, যার কারণে আমরা কি করব, জাস্ট এই প্রথম দুইটা টার্ম নিয়ে কাজ করব, 3 নাম্বার টার্মটাকে প্রথমেই ইনভলভ করব না, বুঝছি? শুরু করি তাহলে। দেখো এইটার কেসে তাহলে আমরা কি করব, এইবার এই পার্টটুকু থেকে আমরা আগাই, এই পার্টটুকু থেকে আমরা আগাই। এখন আমাদের কাজ হবে প্রথম দুইটাকে প্রথমে ইনভলভ করা। তাহলে প্রথম দুইটাকে ইনভলভ করি, √m/n প্লাস √n/m, এই পার্টটুকু নিয়ে আগানো, বুঝছো? তাহলে এই পার্টটুকু নিয়ে আগাও, দেখো তো কি হয়। নিচে থাকতেছে √mn থাকলো, উপরে কি আসে একটু দেখো তো,
এইটাকে উপরে কি আসে এটা সহজে যদি চিন্তা করতে চাও এই রুটটাকে একটু ভেঙে চিন্তা করতে হবে। রুটটাকে ভেঙে চিন্তা করতে হবে কীরকম, যে এই রুটটাকে তুমি এভাবে চিন্তা করবা যে এটার ইরেজারটা অনেক জাস্ট বড় এরিয়া ইরেজ করে, এই জিনিসটা আমার পছন্দ না। রুট ওভার এম বাই রুট ওভার এন প্লাস রুট ওভার এন বাই রুট ওভার এম, এইভাবে চিন্তা করো, তাহলে দেখবা সহজেই তুমি লসাগুটা বুঝতে পারতেছো। অ্যান্ড উপরে নিচে লবহর দুটোই খেয়াল করো। এই রুট ওভার টোটালটার উপরে রুট ছিল, তাহলে আমি জাস্ট ভাগ করে দিলাম। এটা কোন প্রপার্টি অনুযায়ী করলাম? রুট ওভার এ বাই বি ইজ ইকুয়াল টু রুট ওভার এ বাই রুট ওভার বি, এই প্রপার্টি অনুযায়ী করলাম কাজটা। বুঝছি? আই হোপ বুঝছো। এরপরে রুট ওভার এম এর নিচে থাকলো। এরপরে এখন দেখো রুট ওভার এম এর সাথে এখান থেকে একটা রুট ওভার এম গুণ হয়ে যাবে, তাহলে এম থাকবে, প্লাস রুট ওভার এম নিচেই আছে, রুট ওভার এন এর সাথে রুট ওভার এন গুণ হয়ে থাকবে এম প্লাস এন। দেখো এইবার তোমার কাজটা ইজি হয়ে যাবে। এম প্লাস এন এর ভ্যালু এখান থেকে আনবা, এম এন এর ভ্যালু এখান থেকে আনবা, শেষ ম্যাথ। বুঝছি? করে ফেলো। তাহলে এখানে দেখো এম প্লাস এন এর ভ্যালু কী হবে, এখান থেকে একটু চিন্তা করলেই বোঝা যাচ্ছে। এম প্লাস এন এর ভ্যালু আসবে, আলফাটা কমন নিয়ে নিব, তাহলে থাকবে মাইনাস কিউ বাই পি আলফা। তাহলে এই পার্টটুকু লিখে ফেলি, মাইনাস কিউ বাই পি আলফা। আর এখানে রুটের ভিতরে এম এন, তাহলে এখন দেখো তো এম এন এর ভ্যালু কত? কিউ বাই পি আলফা স্কোয়ার না, দেখেই তো বোঝা যাচ্ছে। এই যে এম এন এর ভ্যালুটা হচ্ছে কিউ বাই পি আলফা স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে এখন আমরা ওই পার্টটুকু লিখে ফেলি। তাহলে কি লিখবো? কিউ বাই পি আলফা স্কোয়ার থাকলো। এখন এইখান থেকে তারপরে বাকিটুকুতে আগাও। বাকিটুকু দেখো কি আসে, উপরে মাইনাস কিউ বাই পি আলফা ঠিকই আছে, তাহলে মাইনাস কিউ বাই পি আলফা এইটুকুই থাকলো, ইনটু আমরা গুণ করে লিখবো। এবার যেহেতু গুণ করে লিখতেছি এই পার্টটুকু কী হবে? উল্টে যাবে। তাহলে দেখো তো রুট সরালে কি কি থাকবে? রুট সরালে এই আলফা স্কোয়ার তো কী হয়ে যাবে? আলফা হয়ে যাবে। রুট ওভার পি থাকবে, রুট ওভার কিউ থাকবে। এখন রুট ওভার কিউ উপরে আছে, এইখানে যখন গুণ অবস্থায় লিখবো নিচে চলে আসবে। এইখানে রুট ওভার পি আলফা এইটা নিচে আছে, এটা উপরে চলে যাবে, তাহলে রুট ওভার পি আলফা। এই আলফা আর এই আলফা ক্যান্সেল হয়ে চলে গেল। বুঝছি? তাহলে এখান থেকে আমরা আলফাটাকে সরাই ফেলতে পারি। এখন এইখানে দেখো তো কি হয়েছে, এইখানে আছে কিউ, এখানে আছে রুট ওভার কিউ, তাহলে এই কিউ মানে তো রুট ওভার কিউ দুইবার গুণ হয়ে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো এভাবে যে মাইনাস রুট ওভার কিউ বাই রুট ওভার পি। কেন লিখছি, কীভাবে লিখছি বুঝছো তো? এখানে রুট ওভার কিউ, এখানে দুইটা রুট ওভার কিউ, একটা ক্যান্সেল হয়ে চলে গেছে, এখানে দুইটা রুট ওভার পি, এখানে একটা পি ক্যান্সেল হয়ে চলে গেছে, সিম্পলি থাকলো আমাদের এইটা। এখন দেখো তো তুমি এই যে এই পার্টটুকু, এই জিনিসটা যদি ওখানে বসাও তাহলে সিম্পলি কী হয়ে যাবে? ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাবে না? এই কাজটা করা ইজি হলো কেন বলো তো? যাতে তুমি এই যে এই দুইটা নিছো, দ্যাটস ওয়াই এই কাজটা করা ইজি হলো। তুমি যদি তিনটেই একসাথে লসাগু নিতা ঝামেলা হতো না? অবশ্যই ঝামেলা হতো, যার কারণে আমরা এই কাজটা এইভাবে করছি। ওকে, তাহলে এখন আমরা ওখানে বসাই দিব। তাহলে এই যে এই দুইটা জিনিসের এদের যোগফল কত? দেখো এই যে এদের যোগফল তুমি পাইছো কত? মাইনাস রুট ওভার কিউ বাই রুট ওভার পি, তাহলে মাইনাস রুট ওভার কিউ বাই রুট ওভার পি, আর এখানে প্লাস কি বলছে? রুট ওভার কিউ বাই পি। এখন দেখো এই যে রুট ওভার কিউ বাই পি, ওই টোটাল বড় রুটটাকে কি করে দেওয়া যায়? ভেঙে দুইটার উপরে দেওয়া আছে, তাহলে আমরা ওই ভেঙে দুইটার উপরে দিই। তাহলে আমরা কি করব? এইখানে এই যে টোটাল রুটটাকে ভেঙে দিব, রুট ওভার কিউ রুট ওভার পি, দ্যাটস ইট। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, থাকলো জিরো। এইটাই হচ্ছে এই ম্যাথটার সলিউশন। আমি এইগুলো কিন্তু একাডেমিকের ম্যাথেই একদম হুবহু ওই এগুলোই অ্যাডমিশনে আসে। এই কারণে আমি সবগুলো একদম, তুমি যদি টোটালি ভুলে যাও একাডেমিকে কী করছো, তাও যাতে সবগুলো জিনিস ঠিকঠাক একদম ক্লিয়ারলি বুঝো, এই কারণে সময় নিয়ে আমি জিনিসগুলো বুঝাচ্ছি। সময় নিয়ে আমার কোনো ইস্যু নেই, ক্ল্যারিটি থাকতে হবে। বুঝছি? আমরা যাতে সব কিছু খুব ক্লিয়ারলি বুঝি। ওকে, আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা মূলধর সংক্রান্ত তথ্য দেওয়া আছে, ওই তথ্য অনুযায়ী আগে এই প্রপার্টি দুটো বিল্ড করব, তারপর প্রমাণের দিকে আগাবো, দেখানোর দিকে আগাবো। দুটো বিল্ড করছি, প্রমাণের দিকে আগাইছি, তিনটা একসাথে নিব না, দুইটা একসাথে নিব, দুইটা একসাথে নিয়ে কাজগুলো করছি, তারপরে এই কাজটা মিলে গেছে। আই হোপ জিনিসটা বুঝছো। এরপরে এখন পরের ম্যাথটাতে যাই, দেখি এখানে কি বলছে। এটাতে বলা হয়েছে, এইটাও খুবই আশা একটা ম্যাথ, বিশেষ করে বোর্ড পরীক্ষাগুলোতে বিভিন্ন বোর্ডে অসংখ্যবার এই জিনিসটা আসছে, এই হুবহু সেম ম্যাথটা। এখানে দেখো এখানে কি বলছে, 27x² প্লাস 6x মাইনাস পি প্লাস 2 একটা চলক, একটা অজানা জিনিস, একটা চলক না সরি একটা অজানা। এই একটা অজানা রাশি দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণটার বলছে একটা মূল অপর মূলের বর্গের সমান। তাহলে একটা যদি আলফা হয় তাহলে আর একটা আলফা স্কোয়ার।
বলছে তাহলে পি এর মানটা বের করতে। আবারও একই কথা, শর্ত অনুযায়ী আমরা মূলগুলোকে ডিফাইন করছি, এরপর মূল দ্বয়ের যোগফল লিখব, গুণফল লিখব, এরপর যেখান থেকে আগাতে মনে হবে যে আচ্ছা এখান থেকে আগালে আমাদের কাজটা ইজি হবে সেদিক থেকে আগাবো। শুরু করি। তাহলে দুইটা মূল যেহেতু একটা আলফা আর একটা আলফা স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -6/27। এইটা একটা তথ্য বা এইটা একটা জানা জিনিস আমরা লিখলাম। প্যারালালি আরেকটা জিনিস লিখবো, এদের গুণফল। তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এইখানে আসবে -p+2/27। তাহলে -p+2/27 থাকলো। এখন দেখো তো এইখানে তাহলে কি করে কোন দিক থেকে কিভাবে আগানো যায় একটু আমরা বোঝার ট্রাই করি। খেয়াল করো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে পি এর ভ্যালুটা বের করা। এখন এইখানে এই যে পি এর ভ্যালুটা যদি আমাদের বের করা টার্গেট হয়ে থাকে, আমরা এভাবে আগাতে পারি না? একটু চিন্তা করো তো, এখানে বলেই দিছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু এত। তাহলে এটা আর কি, এটা খুব সিম্পলি একটা আলফার দ্বিঘাত সমীকরণ, আর তো কিছু না। সিম্পলি আলফার একটা দ্বিঘাত সমীকরণ না, কারণ কি এই যে আলফার সর্বোচ্চ ঘাত 2 ঘাত আছে, 1 ঘাত একটা ধ্রুবক, তার মানে এটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c শেপে আছে, জাস্ট এটা বামে নিতে হবে আর কিছু না। তাহলে এইখানে যদি তুমি একটা দ্বিঘাত সমীকরণ আলফার পাও, তাহলে কি করতে পারবা, আলফার একদম ডিরেক্ট মানই পেয়ে যাবা ক্যালকুলেটর চাপলেই। তাহলে এখান থেকে আলফার মান পাবা, আলফার মান এখানে বসাবা, তাহলে পি এর মান পাবা। বুঝছো স্ট্র্যাটেজিটা? বুঝছো ম্যাথের ম্যাপিংটা? বুঝছো যে কি কাজ করলাম? আমাদের মেইন টার্গেট হচ্ছে পি এর ভ্যালুটা বের করা। এখন পি এর ভ্যালু যদি বের করতে হয়, আমরা দেখতেছি এই যে এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার আছে, তার মানে এখানে তো আলফার সিম্পলি একটা দ্বিঘাত সমীকরণ হুবহু দেওয়া আছে। তাহলে এখান থেকেই তো আলফা একদম ক্যালকুলেটর চাপলেই পেয়ে যাব। এই যে এখান থেকে ক্যালকুলেটর চাপলেই আলফার ভ্যালু পাচ্ছি, তাহলে ওটা এখানে বসাই দেবো, দ্যাটস ইট। তাহলে এখান থেকে আমরা আলফার যতগুলো ভ্যালু আসবে, আলফার যদি 2টা ভ্যালু থাকে তাহলে 2টার জন্য পি এর ভ্যালু পাবো 2টা, যদি আলফার একটা ভ্যালু থাকে তাহলে একটার জন্য একটাই, এরকম। বুঝছি? তাহলে আই হোপ জিনিসটা বুঝছো। তাহলে এটাকে একটু গুছায় লিখি। এটাকে গুছায় লিখলে কি দাঁড়াবে, আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 6/27 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এইটা আলফার একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা ক্যালকুলেটারে খুব সিম্পলি আলফার ভ্যালুটা সলভ করলেই পেয়ে যাব। আলফার ভ্যালু কত আসবে একটু আমরা সলভ করে ফেলি। আচ্ছা, এইখানে ওদের দুইজনের যোগফল হচ্ছে -1 আর গুণফল হচ্ছে 6/27। আচ্ছা, একটু আমরা এটা ক্যালকুলেট করি। হ্যাঁ, ইকুয়েশনে গেলাম, 1 1 and 6/27 প্লাস, রাইট? আচ্ছা, একটা আসছে আমাদের 2/9 আর একটা হচ্ছে সরি, একটা হচ্ছে -2/3 আর একটা হলো -1/3। তাহলে এখান থেকে আলফার ভ্যালু হচ্ছে -2/3 আর -1/3 থাকলো। এই যে আলফার ভ্যালু পেয়ে গেলা, আলফার ভ্যালুটা এখানে বসালেই পি এর ভ্যালু সিম্পলি ইন্ডিভিজুয়ালি চলে আসবে। তাহলে একবার আলফার ভ্যালু বসাবো আমরা -1/3 আর একবার বসাবো -2/3, তাই না? তাহলে বসাই, -1/3 প্রথমে বসাই। দেখো এখানে কাজটা কি হয়ে গেছে, আলফা কিউব হয়ে গেছে, আলফা ইন্টু আলফা স্কোয়ার, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা বামে নেই, তাহলে সহজ হবে কাজটা আমাদের। এখানে দাঁড়াচ্ছে p+2/27 থাকলো। একবার আলফার ভ্যালু বসাবো -1/3 বসাই। তাহলে আলফা ইজ ইকুয়াল টু -1/3 বসালে কি হয়, এখানে যদি 1/3 -1/3 বসাও, এইখান থেকে মাইনাস আসবে, এখান থেকে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। থাকলো কি 1/3 এর উপরে কিউব, তার মানে কত 1/27 ইজ ইকুয়াল টু হচ্ছে p+2/27। এখন 27 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে p+2 ইজ ইকুয়াল টু 1, তার মানে p এর ভ্যালু হচ্ছে -1। খুব সিম্পলি সলভ করছি, আর কিচ্ছু না। আই হোপ সলভটা তোমাদের পুরোপুরি হুবহু দেখাতে হবে না। আলফার ভ্যালু এখানে বসালে কি হবে, এটা তো খুব সহজ ক্যালকুলেশন, এখানে তো ক্যালকুলেশন ছাড়া কিছু নেই। তো ওই কাজটা আমরা করলাম। এরপর এবার বসাবো আমরা -2/3। একইভাবে এই মাইনাসের কিউব থেকে একটা মাইনাস বের হবে, এর সামনে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে 2/3 এর উপরে কিউব, তার মানে কত বলো তো, নিচে হচ্ছে 27, উপরে হচ্ছে 8, 2/3 এর কিউব ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, p+2 ইজ বাই হচ্ছে 27 কেটে গেল, থাকলো কি p+2 ইজ ইকুয়াল টু 8, তার মানে p এর ভ্যালু 6, দ্যাটস ইট। তাহলে p এর ভ্যালু আমরা আরেকটা পেয়ে গেলাম 6। এই তো, এইটাই হচ্ছে আমাদের উত্তর। p এর ভ্যালু একটা হলো -1 আর একটা হচ্ছে 6। আই হোপ জিনিসটা টোটালি তোমরা এখান থেকে বুঝছো। আর হ্যাঁ, যদি কারো কাছে বই থেকে থাকে, বইয়ে দেখবা তোমাদের কেতাবউদ্দিন স্যারের বইটাতে এটা এক্সাম্পল কত, এক্সাম্পল 3তে মনে হয় দেয়া আছে। অন্যান্য বইগুলোতেও পেয়ে যাওয়া, যে কোনো রাইটারের বইতেই এই কমন ম্যাথটা থাকার কথা। আই হোপ এই জিনিসটা পুরোপুরি বুঝছো। এটা কিন্তু খুবই আসে, অ্যাডমিশনেও অনেক আসে,
এইচএসসি লেভেলেও অনেক আসে। এরপরে আমরা এখন তাহলে তারপরের ম্যাথটাতে চলে যাই। তারপরের ম্যাথটাতে কি বলছে, এইখানে বলা হয়েছে যে যদি ax² + bx + c = 0 এই সমীকরণের মূল দুইটার অনুপাত 4:3 হয়, তাহলে দেখাইতে হবে যে 12b² = 49ac। এইটাও যথেষ্ট আসে বিশেষ করে বোর্ড পরীক্ষাগুলোতে। আচ্ছা, এখন তার আগে আমরা একটু দেখি এই যে 4:3 হলে কি ধরবো বলো তো মূলগুলোকে? 4 আলফা আর 3 আলফা ধরবো না? একটু আগেই তো ওই ধরনের ম্যাথ আমরা দেখলাম। এই যে মূলগুলোর অনুপাত m:n হলে m আলফা n আলফা ধরছো না? তাহলে এবার কি হবে? 4:3 বলছে, তার মানে এটা একটা হবে 4 আলফা ধরবো আর একটা 3 আলফা ধরলাম। মূল দুটোকে ডিফাইন করছি। এরপরে কি করতে হবে? মূল দুটার সম্পর্কগুলো লিখবো, সম্পর্কগুলো লিখে ফেলি। তাহলে আমরা 4 আলফা + 3 আলফা = লিখতে পারবো -b/a। এটা যোগফলেরটা। গুণফলেরটা কি হবে? 4 আলফা × 3 আলফা মানে হচ্ছে 12 আলফা স্কোয়ার। 12 আলফা স্কোয়ার = কত আসতেছে? c/a, তার মানে c/a সিম্পলি। এই তো, এই পার্টটুকু হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে একটু আমরা বুঝি। এখন এইখানে সবসময় আমরা এই দুটো আগে ফর্ম করে ফেলবো, তারপর প্রমাণের দিকে তাকাবো। এখন এই দুটো ফর্ম করা হয়ে গেছে, এবার আমরা প্রমাণের দিকে তাকাই। এখানে বলছে দেখাতে হবে 12b² = 49ac। আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে এই a b c এদের মাঝে একটা রিলেশন, তাই না? দেখো এখানে তো a b c এর মাঝে একটা রিলেশন চাইছে। তাহলে a b c এর মাঝে একটা রিলেশন চাইছে, তাহলে এখান থেকে আসলে কাকে এলিমিনেট করতে হবে, কাকে সরাতে হবে, কাকে রাখা যাবে না বলো দেখি? এখান থেকে আলফাকে রাখা যাবে না। দ্যাটস হোয়াট আওয়ার টার্গেট ইজ। বুঝছি? আমাদের টার্গেট তাহলে কি? এখানে আলফাকে সরাতে হবে, কারণ আলফা সরালেই a b c এর নিজেদের মাঝে একটা রিলেশন আসতেছে, ওটাই তো আমরা চাইছে। তাহলে এখান থেকে আমরা কি করব? আলফাটাকে সরাই ফেলবো। তাহলে আলফাকে সরাইতে গেলে কি করতে পারি আমরা একটু চিন্তা করি। এখান থেকে আলফার ভ্যালু নিয়ে এখানে বসাই দেবো, খুব সিম্পল। তাহলে এখান থেকে আমাদের কাজটা হয়ে যাবে, আলফা সরে যাচ্ছে। তাহলে দেখো তো এখানে কি লেখা যায়? এটা হচ্ছে 7 আলফা। 7 আলফা = -b/a, তার মানে আলফার ভ্যালু হচ্ছে -b/7a। এই যে আলফার ভ্যালু পেলাম, এইটা এখন এখানে আমরা প্লাগ ইন করবো, এখানে বসাবো, তাহলেই আলফা এখান থেকে চলে যাবে। তাহলে কত আসবে? 12 × আলফা স্কোয়ার, তার মানে এইটা হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে দাঁড়াবে b²/49a² = c/a গেল। এইবার এখন দেখো এইখানে তাহলে আমরা কি করতে পারি? এইখানকার a আর এখানকার a² ক্যান্সেল হয়ে যাবে আর কি। আচ্ছা, আমি ডান পাশে নিয়ে যাই দেখাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 12b² হচ্ছে 49a² c/a। জাস্ট আর গুণ করে দিলাম, আর এই পার্টটুকু এই পাশে আনতে পারি, অথবা এখানে ক্যান্সেলেশন করে দিতে পারি। সিম্পলি এ আর এ ক্যান্সেল করে দেওয়া যায়। আচ্ছা, এখন এখানে তোমাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানকার a² আর এখানকার এই দুটা জিনিস ক্যান্সেল তো করা যায়, তাই না? খুব সিম্পলি এখানেই আমরা ক্যান্সেল করে দিতে পারতাম a, আর এখানকার a² থেকে a থাকতো। এখন এই ক্যান্সেলেশনের কেসে একটা শর্ত আছে, সেটা তোমরা জানো কিনা? যে কোনো কিছু সমীকরণের ডান পাশ আর বাম পাশ থেকে যখন আমরা ক্যান্সেল করে দিই, এই ক্যান্সেল করে দেওয়ার কেসে শর্তটা হচ্ছে এটাকে নন জিরো হতে হয়, তাই না? এটাকে নন জিরো হতে হবে, মানে হচ্ছে এটাকে জিরো হওয়া যাবে না, কারণ সমীকরণ উভয় পাশ থেকে কখনোই জিরো ক্যান্সেল করা যায় না। কারণ দেখো তাহলে তো এটাই খুব ইজি হয়ে যেত যে 0 × 12 = 0 × কত 40 না? কারণ কি দুইটা গুণ করলেই 0 × 40 0, 0 × 12 0। এখন আমি যদি জিরোকে ক্যান্সেল করে দিই সামহাউ, তাহলে কি আসবে? 12 = 40 মিন করলাম আমি, যেটা টোটালি রং, তাই না? এখন জিরোর জায়গায় যে কোনো একটা চলক ধরো, মনে করো জিরোর জায়গায় আছে a, তাহলে 12a = যদি 40a আসে, a ক্যান্সেল করে দিলে আমরা 12 = 40 মিন করতেছি, যেটা ভুল। যার কারণে যাই ক্যান্সেল করি না কেন সবসময় সেটা নন জিরো হতে হয়। এখন এইখানে আমরা 1/a মেইনলি ক্যান্সেল করতেছি, বা ঘুরায় নিলে a ক্যান্সেল করতেছি, যেটাই বলি। a যদি ক্যান্সেল করার কথা বলি, তাহলে a ক্যান্সেল করার শর্ত হচ্ছে এটা নন জিরো হতে হবে, আদারওয়াইজ ক্যান্সেল করা যাবে না। এখন দেখো তো এইখানে তুমি কোন যুক্তিতে এটাকে বলবা যে এটা নন জিরো? একটু চিন্তা করো তো। এটা ক্যান্সেল করা যাবে, তুমি দেখেই বুঝতেছো, প্রমাণ দেখেও বুঝছো যে এটা এখানে ক্যান্সেলড হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে আমার প্রশ্নটা হলো একটু কোর লেভেলের প্রশ্ন, যে কেন ক্যান্সেল করা যাবে? a যে জিরো, এটার প্রমাণ কি? a জিরো কেন? কোন যুক্তিতে তুমি a জিরো বলতেছো? একটু চিন্তা করো এটা নিয়ে, আর আমি ভিডিওটা পজ করে চিন্তা করতে পারো, আর আমি উত্তরটা এখন বলে দিই। উত্তরটা হচ্ছে a ক্যান্সেল করা যাবে, a নন জিরো, কারণ a হচ্ছে এখানে x² সহগ। যদি এটা x² সহগই হয়,
এটা যদি এ যদি 0ই হয়ে যায় তাহলে এটা আসলে আর দ্বিঘাত সমীকরণ থাকে না। দ্বিঘাত সমীকরণ না থাকলে এটার দুইটা মূল থাকে না, বুঝছি? এটার যেহেতু বলেই দিছে দুইটা মূল আছে, দুইটা মূলের রেশিও এত, তার মানে অবশ্যই এটা একটা দ্বিঘাত সমীকরণ। অবশ্যই যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় এ কে অবশ্যই নন জিরো হতে হবে, যার কারণে এ এখানে ক্যান্সেল করা যাবে। বুঝা গেছে? ওকে, এইটা আসলে বলতাম না, তাও আমার কাছে মনে হলো সুযোগ পেলাম একটু বলে ফেলি। অনেক সময় আমরা ম্যাথের কেসে অনেক কিছু এই কাজগুলো করি, এটা ওটা ক্যান্সেল করে দেই, তারপরে এখান থেকে এটা ওটা দেখছি এই দুইটা জিনিসের ভ্যানিশ করে দেই, এই কাজগুলো করি, কিন্তু অনেক সময় আমরা না বুঝে করি, যার কারণে অনেক সময় না বুঝেও সঠিক হয়ে যায়। অনেক কেসে আমরা বুঝি নেই, করছি, কিন্তু ম্যাথটা মিলে গেছে, মিলাই দিয়ে আসছি। কিন্তু কথা হচ্ছে যে এইগুলোর ইন্ট্রিনসিক বেসিকটা বোঝাটাও জরুরি। অনেক কেসে তখন দেখা যাবে আটকে গেছে, অনেক কেসে আটকেও যাও, যে দেখা যায় যে ক্যান্সেল করে দিছো, একটা রুট আর পাচ্ছ না, ক্যান্সেল করে দিছো, একটা জিনিস শো করতে হবে, ওটার পাচ্ছ না। ওই কেসগুলো কিন্তু তখন এরকমভাবেই আসে। ওকে ফাইন, এইটার একটু ইন্টারনাল বেসিকটা বললাম যে কেন এ ক্যান্সেল করা যাবে, এ যে নন জিরো সেটার পেছনে লজিকটা কি। ওকে, এখান থেকে মেনলি দুইটা জিনিস বলছি। যে কোনো জিনিস ক্যান্সেল করতে গেলে এটা নন জিরো হতে হবে, সমীকরণের দুই পাশ থেকে ক্যান্সেল করতে গেলে। আর নন জিরো হওয়া মানেই হচ্ছে কি, যে ও শূন্যবাদে যে কোনো মান নিতে পারবে, অ্যান্ড সেই নন জিরো হতে গেলে নন জিরোর পেছনে অবশ্যই কোনো না কোনো একটা লজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে। এখানকার লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমি বলছি। ফাইন, এখানে এখন আমরা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিলে থাকলো এ, তাহলে থাকলো উপর থেকে দেখো 49ac আর এখানে 12b², এই তো চলে আসছে। দ্যাটস ইট, এটাই আমাদের দেখানোর কথা ছিল, আমরা দেখাই ফেলছি। আই গেস এই জিনিসটাও বুঝছো। তোমাকে জাস্ট ম্যাথের ইন্ট্রিনসিক প্রপার্টিগুলো বুঝতে হবে, যে আচ্ছা এই ধরনের কাজ হলে কি করতেছি আমি, কাজটা কি, আমার টার্গেট কি, কোথায় যেতে হবে, এইগুলো বুঝলেই দেখবা যে সবগুলো জিনিসই পারতেছো। বিশেষ করে অ্যালজেব্রাইক কেসে এটা বেশি কাজে লাগে। কোথায়? ত্রিকোণমিতিতেও। ত্রিকোণমিতিতে অনেক সময় দেখা যায় যে প্রমাণটা বুঝতেছি সলিউশন দেখলে, কিন্তু আমি কিভাবে চিন্তা করব যে এটাতে এটাই করতে হবে, ওই জিনিসগুলোতে একটু নিজের অ্যাপ্রোচকে গুরুত্ব দিয়ে খাতা কলমে ট্রাই করে দেখাটা ভালো, তাহলে তোমার অ্যাপ্রোচগুলো স্ট্রং হবে। ওকে ফাইন, এখানে এই ম্যাথটার কেসে কী করছি আমরা, দুইটার অনুপাত দেওয়া ছিল, প্রপার্টি দুইটা বানাইছি, তারপর এখানে এটা দেখাতে বলছে। এটা দেখাতে বলছে মানে কি, আলফা সরাতে হবে, সিম্পলি আমরা আলফা সরাইছি, এই তো। এইভাবে করে এই ম্যাথটা আমাদের হয়ে গেছে। তারপরে ম্যাথে যাই, এখানে বলছে কে এর মান কত হলে এই সমীকরণের একটা মূল অপরটার উল্টো হবে। উল্টো বলতে কি মিন করছে? উল্টো বলতে একটা যদি 5 হয় আরেকটা 1/5, এইটা মিন করছে। এই উল্টো কথাটার পরিবর্তে আরেকটা কথা লিখতে পারে কোয়েশ্চেনে, সেটা লিখলেও একই জিনিস মিন করবে, ওটাও বলে দিই যাতে তোমাদের সুবিধা হয়। এই উল্টো কথাটার পরিবর্তে লিখে দেওয়া থাকতে পারে গুণাত্মক বিপরীত হবে। গুণাত্মক বিপরীত মানে হচ্ছে গুণের দিক থেকে উল্টা বিপরীত, দেখো এখানে এই যে গুণের দিক থেকে বিপরীত। আর যোগাত্মক বিপরীত মানে হচ্ছে সিম্পলি এটা 5 হলে ওটা -5, বুঝছি? যোগাত্মক বিপরীত মানে সাইন চেঞ্জ হয়ে যাবে, গুণাত্মক বিপরীত মানে উল্টে যাবে, ভগ্নাংশ উল্টে চলে যাবে। ওকে, এখন দেখো, এখন এখান থেকে আগাও, এখানকার থেকে তাহলে আমরা শর্ত অনুযায়ী আগাই যে কি করতে বলছে। আমাদের কে এর মান কত হলে এই সমীকরণের একটা মূল অপরটার উল্টো হবে, তার মানে একটা যদি আলফা হয় আরেকটা হবে 1/α, থাকলো। এই দুটো দিয়ে আমরা আগাবো, ডিফাইন করে ফেলছি। ডিফাইন করার পর অতঃপর সমীকরণের মূলদ্বয়ের ধর্ম নির্ণয় করো। এইটা আমি দেখাবো না, ধর্ম নির্ণয় অলরেডি এই প্রথম টাইপেই দেখাইছি, ওইটা তোমরা পারবা, ওটা কোনো ব্যাপার না। এটা এই পার্টটুকু পারবা, প্রথম পার্টটুকু দেখালেই হয়ে যাবে। দেখো একটা আলফা আর একটা 1/α ডেফিনেশন শেষ। এইবার এখন এদের প্রপার্টিগুলো অ্যাপ্লাই করো, এদের যোগের প্রপার্টি এবং গুণের প্রপার্টি। তাহলে আলফা প্লাস 1/α কি লেখা যায় বলো তো? আলফা প্লাস 1/α লেখা যায় -b/a, তাহলে -3k বাই হচ্ছে k² - 3 থাকলো। একটু ভালোভাবে লিখি, মাইনাস হচ্ছে 3k বাই k² - 3, ফাইন। এইবার এখন বলছে যে এইটা গেল যোগের প্রপার্টি, গুণের প্রপার্টি লেখো। গুণের প্রপার্টি লিখলে আলফা ইন্টু 1/α, তার মানে ক্যান্সেলেশন হয়ে 1 থাকতেছে, ইজুকাল টু কি আসবে? ইজুকাল টু আসবে 3k প্লাস 1 বাই কত, k² - 3, এই তো থাকলো। এখন তোমাকে এইখান থেকে আগাতে হবে যে কোনটা থেকে আগালে ইজি হবে। এই জন্য সবসময় আমি কি বলছি, তোমার যখনই এই ধরনের প্রবলেম দেখতেছো তুমি প্রথমে আগে মূলগুলো ডিফাইন করে নিবা, তারপর ওদের মাঝে প্রপার্টি দুইটা লিখবা, এরপরে ওখান থেকে তুমি নিজেই বুঝতে পারবা যে কোনটা থেকে আগালে ইজি হবে। যেমন এখানে বুঝতেই পারতেছো তোমার কে এর ভ্যালু চাইছে, কে এর ভ্যালু চাইছে, এখানে তো গুণ করলে 1 হয়ে যাচ্ছে, এদেরকে ক্যান্সেল করে এদেরকে ইরেজ করে দিয়ে 1 লেখা যায়, 1 আলফা ইন্টু 1/α। তাহলে এই যে এখানে তাহলে বুঝাই যাচ্ছে এখানে খুব সিম্পলি এটাকে যদি বামে নিয়ে আসো তাহলে এখান থেকে দ্বিঘাত সমীকরণ হচ্ছে কে এর ভ্যালু একটা শর্ত দিয়েই পাচ্ছ,
অনেক সময় এরকম ম্যাথ থাকতেই পারে যেখানে একটা শর্ত দিয়েই কাজ হবে, কিন্তু সবসময় লিখে রাখবা দুইটাই প্যারালালি লিখে যেখান থেকে যেখানে মানটা যাবে সেই কাজগুলো করবা। এমনও হতে পারতো ম্যাথটা যে শুধু এই শর্ত দিয়ে হয়ে গেছে, হইতেই পারে, ওরকম কোয়েশ্চেন সেট করা যেতেই পারে। আর বেশিরভাগ কেসে কি হয়, একটা শর্ত থেকে নিয়ে মানটা অন্য জায়গায় বসাতে হয়। এখন কোনটা থেকে প্রথমে নিব, কোনটায় গিয়ে বসাবো, এইটা তোমার ম্যাথের সিনারিও অনুযায়ী ডিফারেন্ট কেস হবে। ওকে, এখানে আমরা সলভ করি, এইটা দিয়েই পুরো ম্যাথটা হয়ে যাবে। ওখান থেকে আগাই তাহলে আমরা। এখন কে স্কোয়ার মাইনাস 3 বামে আনলাম, তাহলে কে স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 3k প্লাস 1। এখন এটাকে দ্বিঘাত সমীকরণটা গুছায় লিখি, তাহলে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে -4। এখান থেকে আসতেছে -4। এখন এইখানে তাহলে কে এর মানটা এখান থেকে খুব সিম্পলি ক্যালকুলেটারে সলভ করে ফেলবা, ইজিলি হয়ে যাবে। এখন এখানে তো আসলে কে এর মান খুব ইজিলি বোঝা যাচ্ছে। কে এর মান হবে কত, কে এর মান হবে -4 প্লাস 1, -4 অথবা +1। কারণ কি, এই দুটো গুণ করলে -4 আসে, আর এই দুটো যোগ করলে কত, আচ্ছা ওয়েট 4 আর -1 হবে, আই এম সরি, 4 আর -1 হবে, এইবার মিলবে। দেখো এই দুটো গুণ করলে -4 আসে, আর এই দুটোর যোগফল কত, এই দুটোর যোগফল হচ্ছে 3, এখানে আছে -3, দ্যাটস ইট। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে আমরা কি পেলাম, যে কে এর ভ্যালু হচ্ছে 4 আর -1 হলে এই কাজটা হবে। আই হোপ এই জিনিসটাও খুব সহজে তোমরা বুঝছো। এরপরের ম্যাথটাতে আসি। এখানে কি বলছে, এই ম্যাথটাও যথেষ্ট আসতে দেখা যায়, এইচএসসিতেও আসে এইটা একটু আমরা ভালো মতো বুঝি। এই ম্যাথটা তো আই হোপ আর রিক্যাপ করে দেওয়া লাগবে না, সিম্পলি বুঝে গেছো। এটাতে আসি। এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলগুলোর মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য থাকে যদি, তাহলে দেখাতে হবে যে, বা প্রমাণ করতে হবে যে বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, একটু আমরা ভালো মতো বুঝি। এইখানে প্রথমেই যে স্টুডেন্টদের যে ভুলটা হয়, যেই সমস্যাটা হয়, সেই ঝামেলাটা হচ্ছে যে এখানে কোয়েশ্চেনে কী মিন করছে ধ্রুবকের পার্থক্য বলতে, সেইটাই তারা বুঝে ওঠে না। বুঝছি। তাহলে এই যে প্রথমে এই যে ঝামেলাটা, এই যে প্রবলেমটা আগে ফিক্স করি। এইখানে যখনই তোমাকে বলবে মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য, তখন আসলে কি মিন করে সবসময় মাথায় রাখবা, যে তখন আসলে এই জিনিসটা মিন করে যে প্রথম ইকুয়েশন এবং দ্বিতীয় ইকুয়েশন। প্রথম ইকুয়েশনের রুট মনে করো 2 আর 5, তারপরের ইকুয়েশনটা রুট কি হবে, তাহলে তারপরটা হবে 3 আর 6। বুঝছি। তার মানে কি হলো, এইখানে মূলগুলোর মাঝে ডিফারেন্স কত দেখো, জাস্ট এখানে 2 5 ছিল, এর সাথেও 1 অ্যাড হয়েছে, এর সাথেও 1 অ্যাড হয়েছে। বুঝছো। এখন যদি ক্লিয়ার না হয় আরও এক্সাম্পল দিই। মনে করো প্রথম ইকুয়েশনের রুট হচ্ছে 3 আর 7, এর ইকুয়েশনের রুট হচ্ছে মনে করো 4 আর 8। তার মানে কি হলো, এখানে 3 থেকে 1, 7 থেকে 1। তার মানে সিম্পলি প্রথমটা রুট যদি আলফা বিটা হয়, পরেরটা রুট হচ্ছে আলফা প্লাস কে বিটা প্লাস কে। বুঝছে জিনিসটা। তাহলেই দেখো খুব সহজেই তোমার কাজটা হচ্ছে। এই যে ইমপ্লিমেন্টটা, এই কেসটা ইমপ্লিমেন্টেড এখানে হচ্ছে। অনেক কেসে এই যে ধ্রুবকের পার্থক্য বলতে কি মিন করে সেই জিনিসটা স্টুডেন্টদের ক্লিয়ার থাকে না, এই কারণে আগে ওইটাই আমি ক্লিয়ার করলাম। বুঝা গেছে। তাহলে একটা আলফা বিটা হলে আরেকটা হবে কত, আলফা প্লাস কে বিটা প্লাস কে, অর্থাৎ আলফা প্লাস একটা কনস্ট্যান্ট, বিটা প্লাস একটা কনস্ট্যান্ট। এইখানে থাকলো। এইবার যেহেতু আমরা কোয়েশ্চেনের স্টেটমেন্টটা ক্লিয়ারলি বুঝলাম, এইখান থেকে এইবার আমরা কোয়েশ্চেনটাতে হাত দেব, এইগুলো ইরেজ করে ফেলি। এখন দেখো, তাহলে আমরা এখানকার প্রথম ইকুয়েশনের রুটগুলোকে ডিফাইন করব আলফা বিটা দিয়ে, তারপরে এগুলো আলফা প্লাস কে বিটা প্লাস কে দিয়ে। তাহলে এগুলোকে ডিফাইন করি। এটা হচ্ছে আলফা বিটা এদের রুট, এর রুট হচ্ছে আলফা প্লাস সামথিং কে আর বিটা প্লাস কে থাকলো। এইবার এখন দেখাতে হবে যে এই সমীকরণের মধ্যে যদি একটা ধ্রুবকের পার্থক্য যদি এই কেসটাই হয়ে থাকে, এই সিনারিওটাই যদি হয়, তাহলে দেখাতে হবে বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। এটা প্রমাণ করতে হবে। তাহলে এবার আমরা একটু প্রথমে বুঝি যে ম্যাথটাতে আসলে স্টেটমেন্টটা কি দিচ্ছে, মিন করতেছে কি। এখানে যে জিনিসটা মিন করছে সেটা হচ্ছে ওদের এই যে এদের দুইজনের পার্থক্য কত বলো তো। যদি আলফা বড় হয় আলফা মাইনাস বিটা, যদি বিটা বড় হয় বিটা মাইনাস আলফা, যেটাই হোক। আর এদের দুজনের পার্থক্য কত, যদি আলফা বড় হলে আলফা প্লাস কেও বড় হবে, যদি বিটা বড় হয় বিটা প্লাস কে বড় হবে। মানে আমি যেটা মিন করতেছি, যেহেতু তারা, আচ্ছা একটু ইরেজ করে দিছি তো ওই লেখাগুলো একটু ব্যাক আনি, তাহলে তোমাদের বুঝতে আরো ইজি হবে। এই কথাগুলো একটু দেখো। এইখানে যেহেতু এদের মাঝে আর এদের মাঝে জাস্ট একটা ধ্রুবকের পার্থক্য, 1 এর পার্থক্য,
এখানেও 1 এর পার্থক্য, এখানেও 1 এর পার্থক্য, এখানেও 1 এর পার্থক্য। তার মানে আসলে কি মিন করে জানো? তার মানে আসলে মিন করে এদের দুজনের মাঝে যা ডিফারেন্স, এদের দুজনের মাঝেও ডিফারেন্সে, এদের দুজনের মাঝে যা ডিফারেন্স, এদের দুজনের মাঝেও ডিফারেন্সে। কারণ কি, তোমাকে সিম্পলি 2 জোড়া জিনিস দিছি। এক জোড়া হচ্ছে 2 5, আরেক জোড়া হচ্ছে মনে করো যে 3 8, 3 6, সরি। তার মানে কি হচ্ছে, আগের দুইটার মাঝেও ডিফারেন্স 3 ছিল, এদের মাঝেও ডিফারেন্স 3। কারণ একই জিনিস একই সমপরিমাণ বাড়তেছে না, তাহলে ডিফারেন্সটা তো সেম থাকবে। যেহেতু এদের মাঝে ডিফারেন্স আর এদের মাঝে ডিফারেন্স সেম, এখানে বিটা প্লাস কে হইতো, তাহলে আমরা কি দেখাবো, আমরা এই ক্লুটা দিয়ে খুব সহজে ম্যাথটা মিলাই দিতে পারবো। বুঝছি, আমরা অন্যভাবে করলেও ম্যাথটা হবে, তবে আমার কাছে এই ম্যাথটার কেসে এই অ্যাপ্রোচটা ইজিয়ার মনে হয়। যে কি, এদের মাঝে যা ডিফারেন্স, এদের মাঝে ডিফারেন্স সেম, তার মানে মূলদ্বয়ের ডিফারেন্স এই ইকুয়েশনেও যত, এই ইকুয়েশনেও তত। ওকে, তাহলে এই ক্লুটা দিয়ে আমরা আগাবো। বুঝছি, তাহলে এই ক্লুটা নিয়ে আমরা আগাই, শুরু করি। তাই আমরা আবার আগের জায়গায় ব্যাক যাই, যে আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম হলো আলফা প্লাস কে বিটা প্লাস কেতে। সরি, ওকে, তাহলে এদের হচ্ছে রুটগুলো হলো, আম সরি, এদের রুটগুলো হচ্ছে আলফা বিটা, এদের হচ্ছে আলফা প্লাস কে বিটা প্লাস কে। তার মানে আমরা কি পাচ্ছি, এদের রুটগুলোর মাঝে ডিফারেন্স আর এদের রুটগুলোর মাঝে ডিফারেন্স সেম হবে, এই জিনিসটা মিন করছে, তাই না? এখন এই জিনিসটা যেহেতু মিন করছে, আমরা এবার তাহলে রুটের ডিফারেন্স এই জিনিসটাকে ডিফাইন করব। ভালো মতো বুঝো, আমরা কিন্তু রুটগুলোর সামেশন পারি আলফা প্লাস বিটা, রুটগুলোর গুণফল মাল্টিপ্লিকেশন বা ওদের দুইজন গুণ করলে কত হয় আলফা বিটা, এটুকু পারি। কিন্তু আমরা আলফা মাইনাস বিটা অর্থাৎ দুইজনের ডিফারেন্স কত, এই জিনিসটা তো জাজ করতে এখনও করিনি, তাই না? এই জিনিসটা জাজ করার কেসে আমরা ওটার জন্য আলাদা ডেফিনেশন বানাইনি, কিন্তু এটা জাজ করছি আর কি, কাজটা পারি। তাহলে এখানে আমরা ওই কাজটাই করব। তাহলে আমরা কি লিখবো, আলফা আর বিটার মাঝে যা ডিফারেন্স, এদের দুজনের মাঝে ডিফারেন্সও তাই। তাহলে লিখি, ওটা দিয়ে শুরু করি। তাহলে আমরা লিখি আলফা মাইনাস বিটা, মোড দিলাম। কেন মোড দিলাম, কারণ কোনটা বড় কোনটা ছোট আমি জানি না। ইজুয়াল টু কি লিখবো, তাহলে এখানে দিব আলফা প্লাস কে মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস কে মাইনাস বিটা প্লাস কে। এইখানেও আমরা মোড দিলাম। কেন মোড দিলাম, কারণ কোনটা বড় আমি জানি না। ওকে, এখন এইখানে আসলে মোডটা তুলে দিলেও সমস্যা নেই। কেন বলো দেখি, কারণ এইখান থেকে আলফা যদি বড় হয় তাহলে এই মানটা পজিটিভ হবে, পজিটিভ মনে করো 2 আসলো। আলফা বড় হওয়া মানে তো এইখানেও আলফা প্লাস কে বড় হওয়া, তাহলে এখানেও ডিফারেন্সটা 2 আসবে। ঠিক একইভাবে এইখানে আলফা মাইনাস বিটা, আলফা যদি ছোট হয় তাহলে এখানে মনে করো -2 আসলো। আলফা ছোট মানে বিটা বড়, এখানে যেমন বিটা বড় হয়ে -2 আসছে, এখানেও বিটা বড় হয়ে -2ই আসবে, কারণ জাস্ট প্লাস কে এর ডিফারেন্স। বুঝছি, তো এখানে তুমি মোড দিলেও যা, না দিলেও তাই, তবে তুমি মোড দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এদের মাঝে ডিফারেন্সটা এরকম। এদের মাঝে ডিফারেন্স যেহেতু সেম, এইবার দেখো তো আলফা মাইনাস বিটার ভ্যালু জানতে গেলে কি করতে হয়। আলফা মাইনাস বিটার ভ্যালু জানতে গেলে এর আগে কি করছো, আজকের ক্লাসেই তো আমরা এটা নিয়ে কাজ করছি। যেটা করতে হয় সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু আমরা বের করি, রুট করি। তো যেহেতু হোল স্কোয়ারে যাবই, তো এখান থেকেই হোল স্কোয়ার আগাই। বুঝছো জিনিসটা, যেহেতু হোল স্কোয়ারে আমরা যাবই, তাহলে এখান থেকেই হোল স্কোয়ারে আগাই, সমস্যা কি? এখন হোল স্কোয়ারে যদি আগাই আমরা কি পাই, হোল স্কোয়ারে আগাইলে পাই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা। এখানেও তাই হবে। এখানে তুমি চাইলে পুরো জিনিসটা, বড় জিনিসটা হোল স্কোয়ার করে লিখতে পারো, না লিখলেও হবে। কেন না লিখলেও কেন হবে, কারণ দেখো তুমি এখানে কি করতেছো, এইটা একটা রুট, এইটা একটা রুট, রুট দ্বয়ের যোগফল হোল স্কোয়ার করতেছো, মাইনাস দিচ্ছ 4 ইন্টু রুটগুলার গুণফল। ভালো মতো বুঝো করছো কিনা দেখো, আলফা প্লাস বিটা রুটগুলার যোগফল হোল স্কোয়ার হচ্ছে -4 ইন্টু আলফা বিটা, তার মানে কি -4 ইন্টু রুটগুলার গুণফল। তাহলে এখানে তুমি কষ্ট করে চাইলে এটা লিখতেও পারো, না লিখে ডাইরেক্ট বসাই দিলেও পারো। তুমি এখন দেখো প্রথম ইকুয়েশনের জন্য বুঝতেছো কিনা দেখো, ঝামেলা লাগছে কি, যদি প্যাচ লেগে থাকে আমি পুরোটা ক্লিয়ার করে বলতেছি। বলছে এখানে যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এদের রুটগুলার আর এদের রুটগুলার মাঝে জাস্ট একটা ধ্রুবকের পার্থক্য আছে। ধ্রুবকের পার্থক্য মানে হচ্ছে এদের রুটগুলো যদি 2 5 হয়, এটা হবে 3 6, এটা হবে 4 7, এরকম আর কি। তাহলে ধ্রুবকের পার্থক্য যেহেতু, তার মানে এদের রুটদের নিজেদের মাঝে পার্থক্য আর এদের নিজেদের মাঝে পার্থক্য সেম, খুব সিম্পল কথা। তাহলে যেহেতু নিজেদের মাঝে পার্থক্য সেম, আমরা সেই ক্লুটা ধরে আগাবো। সেই ক্লুটা ধরে আগাইলাম, এই পার্টটুকু লিখলাম। যেহেতু লিখতে গেলে আমরা হোল স্কোয়ার করেই লিখি,
কারণ এই আলফা মাইনাস বিটার ভ্যালু বের করতে গেলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ারের ভ্যালু বের করেই লিখতে হয়। তাহলে কষ্ট করে হোল স্কোয়ারের উপর রুট দেওয়ার কী দরকার, হোল স্কোয়ারই সমান লেখো, লিখলাম। এরপরে এখন আমরা এই কাজটা করতেছি। এখন এই কাজটা করতে গিয়ে দেখো এটা তো ডাইরেক্ট সিম্পলি হয়ে গেল, এইটার কেসে অনেক বড় কিছু লেখা লাগতেছে না। আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, এই বড় কিছু না লিখলেও হবে। কিভাবে? তুমি চিন্তা করো, এটা হচ্ছে গামা আর এটা ডেল। তুমি দেখো তো গামা প্লাস ডেলের ভ্যালু তুমি জানো কিনা? গামা প্লাস ডেলের ভ্যালু কত? মাইনাস সি বাই 1। তা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে সি। আর গামা ডেলের ভ্যালু কত দেখো তো? গামা ডেলের ভ্যালু হচ্ছে বি। মানে এখানকার রুট দ্বয়ের যোগফল আর গুণফল তুমি জানো। তো এখানে তোমার যেহেতু হোল স্কোয়ার করতেছো, একটা রুট মাইনাস আরেকটা রুটের হোল স্কোয়ার, তাহলে কি হবে? গামা মাইনাস ডেল হোল স্কোয়ার মানে গামা প্লাস ডেল হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল। তার মানে ওইটাই তো তুমি অলরেডি জানো, এটা ডাইরেক্ট বসাই দিতে পারো। আর যদি তোমার স্টিল ঝামেলা মনে হয়, তাহলে এটাকে গামা এটাকে ডেল চিন্তা করো, গামা মাইনাস ডেল হোল স্কোয়ার, তার মানে গামা প্লাস ডেল হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল। যাও, একদম লিখে দিছি, যাও। আই হোপ এখন আর কোনো সমস্যা হবে না কারো বুঝতে। থাকলো। এরপরে এখন জাস্ট এগুলোর মানগুলো বসাও, আর কিচ্ছু না। তাহলে মানগুলো বসাও। তাহলে দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা কী আসবে বলো দেখি? এখানে হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু কত? আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে বি, আলফা বিটার ভ্যালু হচ্ছে সি। থাকলো। তাহলে এখান থেকে লিখতে পারবা বি স্কোয়ার মাইনাস 4c। আর এখান থেকে কি লিখতে পারবা? এখান থেকে লিখতে পারবা সি স্কোয়ার মাইনাস 4b। দ্যাটস ইট। এই তো, এই কাজগুলো লিখে ফেললাম। এইবার এখন জাস্ট সিম্পলি এখান থেকে আমাকে শর্তটা আনতে হবে। শর্তটা কি? শর্তটা হচ্ছে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0 আনতে হবে। আনার ট্রাই করি, দেখি আমরা। এখন সবগুলোকে এক পাশে আনি, তাহলে আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 4c প্লাস 4b ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আবার এইখান থেকে এই পার্টটুকু থেকে -4 কমন নিতে পারি, তাহলে কত আসে? -4 কমন নিলে আসে সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। থাকলো। এইখান থেকে তাহলে আমরা কি করতে পারি? এইখানেও বি মাইনাস সি আছে, এইখানে সি মাইনাস বি আছে, বি মাইনাস সি নাই। তাহলে বি মাইনাস সি আমরা করে নিব। কীভাবে করে নিতে পারি? এইখানে যদি আমরা বি মাইনাস সি বানাই, একটা মাইনাস যদি কমন নেই, তাহলে এখানে মাইনাসটা কি গুণ হয়ে যাবে। তাহলে এইখানে প্লাস লিখলে এটা সি মাইনাস বি থেকে বি মাইনাস সি লেখা যাবে। তাহলে লিখে ফেলি, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর এখানে লেখা যাবে প্লাস 4 বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। অতএব এখান থেকে কত আসতেছে? যে বি প্লাস সি প্লাস 4 ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এই যে ইকুয়াল টু 0 আসছে, দুইটা জিনিসের গুণফল 0, তার মানে হয় বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, না হয় বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন এখানে তোমাকে এটা দেখাতে বলছে, এটা হয়ে গেল। এখন আমাকে একটু বলতে পারবা, এখন একটু ভালো মতো চিন্তা করে বলা ট্রাই করো, এই যে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি কেন নিতে পারবো না? কেন নিতে পারবো না বলতে পারবা? একটু চিন্তা করে বলো। দেখো কেন বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 নেওয়া যাবে না? কেন এটা নেওয়া যাবে না? ভালো মতো খেয়াল করো। এইটা এই কারণে নেওয়া যাবে না যে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে বি ইজ ইকুয়াল টু সি। বি আর সি যদি ইকুয়াল হয়ে যায়, ইকুয়েশন দুইটা সেম হয়ে যাবে। ইকুয়েশন দুইটা সেম হয়ে যাওয়া মানে ওদের মূলের মাঝে কোনো ডিফারেন্স থাকবে না। তাহলে কোয়েশ্চেনের স্টেটমেন্টটাই ভুল হয়ে যাচ্ছে। কিন্তু কোয়েশ্চেন তো তোমাকে বলেই দিছে অলরেডি, ওই স্টেটমেন্টটা তো ট্রু ধরেই কাজ করতে হবে। কোয়েশ্চেনে যেহেতু বলেই দিছে এদের মূলদ্বয়ের মাঝে একটা ধ্রুবকের পার্থক্য, তার মানে মূলগুলো ডিফারেন্ট। মূল ডিফারেন্ট মানে কি? অবশ্যই এইগুলো সেম হওয়া যাবে না, ইকুয়েশন সেম হওয়া যাবে না। বি ইজ ইকুয়াল টু সি হইলে ইকুয়েশনই সেম হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা অ্যাকসেপ্টেবল না। বুঝছি কোনটা অ্যাকসেপ্টেবল? বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এটা অ্যাকসেপ্টেবল। এই ম্যাথটা আমি এক্সপ্লেন করতে অনেক বেশি টাইম নিছি, কারণ এইটা আমার কাছে ইজিয়ার মেথড মনে হয়। তোমরা আরেকভাবে করো, যে এটাতে হয়তো বা বইগুলোতেই সলভ করে দেওয়া আছে, যে এদের আলফা প্লাস বিটা, আলফা বিটার ভ্যালু জানে, আর আলফা প্লাস বিটা প্লাস 2k আর আলফা প্লাস কে ইন্টু বিটা কে, বিটা প্লাস কে, মানে এই দুটার গুণফল জানি, সেখান থেকে এখান থেকে মান নিয়ে ওখানে বসাই, ওখান থেকে কাজগুলো করি। ওভাবে করলেও হবে, তবে আমার কাছে মনে হয় এইটা অনেক ইজিয়ার একটা ওয়ে। সিম্পলি জাস্ট আমরা এদের পার্থক্য জেনেই কাজগুলো এক স্টেপেই এক ফেজেই করে ফেলতে পারতেছি। যেভাবে হয় করিও, কোনো সমস্যা নেই, সলভ করতে পারলেই হবে। এই ওয়েটা দেখানোর জন্যই আমি একটু বুঝাইতে টাইম বেশি নিছি আর কি। ওকে, আই হোপ এই জিনিসটাও তোমরা ক্লিয়ারলি বুঝছো। এইবার এখন এইটাতে আসো। এই ম্যাথটাও বেশ আসা একটা ম্যাথ, বিশেষ করে অ্যাডমিশনে বেশি আসে এটা একটু ভালো মতো বুঝতে হবে। খেয়াল করি, এখানে বলছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা। তাহলে দেখাইতে হবে যে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r মাইনাস কিউ আলফা বাই আলফা। এখন এটাতে আসি, এই কাজগুলো কী করতে হবে? প্রথম কথা হচ্ছে ওর রুটগুলো ডিফাইন করাই আছে, ত্রিঘাত সমীকরণ 3টা রুট। এখন এখানকার কেসে তাহলে ত্রিঘাত সমীকরণের কেসে মূল সহগ সম্পর্কটা, এটাও আমরা একাডেমিকে জেনে আসছি, ওই অনুযায়ী কাজ করব, করে ফেলি।
মূলগুলোর একটা করে নিয়ে যদি যোগফল লিখি আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে কি হয়? মাইনাস বি বাই এ, আগের মতোই হয়। তাহলে এখানে মাইনাস বি বাই এ করলে কি আসবে বলো দেখি? মাইনাস কিউ বাই 1, তাই না? তার মানে মাইনাস কিউ আর কি এক কথায়, ঠিক আছে না? ওকে, তারপরটা কীভাবে আমরা লিখবো? আসলে ঠিক নাই, এইটাই সবচেয়ে বড় ভুল হয় এই কোয়েশ্চেনটাতে। স্টুডেন্টদেরকে যতবার এই ম্যাথটা আমি দেই ততবারই ওরা এই পার্টটুকুতেই অনেক বড় একটা পোর্শন ভুল করে। জাস্ট সিম্পলি লেখে মাইনাস কিউ বাই 1, কারণ ওই যে অনেকগুলো ম্যাথ একটানে প্র্যাকটিস করতেছে, সবসময় খেয়াল করে আগের সহগ পরের সহগ, কিন্তু আগের সহগ পরের সহগ খেয়াল করার পাশাপাশি একটা জিনিস দেখতে হবে না, সেটা কি? সেটা হচ্ছে এটা এক্স কিউবের পরে এক্স স্কোয়ার তো নাই, এক্স স্কোয়ারের সহগ 0, তার মানে কি হচ্ছে? এক্স স্কোয়ারের সহগ 0 মানে একটা টার্ম তুমি মিস করতেছো, তুমি বি না, তুমি ভুল করে সি এর ভ্যালু নিচ্ছ। ভালো মতো বুঝো, এক্স কিউবের সহগ এ, এক্স স্কোয়ারের সহগ বি, এক্স স্কোয়ার তো নাই, তার মানে বি এর ভ্যালু 0। বুঝছো জিনিসটা? আরও ভাঙে লেখাই, এক্স কিউব প্লাস 0 এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে এখানে এক্স স্কোয়ারের সহগ তো বি, তাহলে বি এর ভ্যালু এখানে কত? 0। বুঝছি, বি এর ভ্যালু এখানে কিউ না। এই ভুলটা খুব কমন হয়, এই কারণে এটা দেখালাম। তার মানে এটা কত হবে? এটার ভ্যালু হবে মাইনাস বি বাই এ, তার মানে 0/1 মানে 0 এক কথায়। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু 0। তারপরে এগুলো গঠন করো, দুইটা করে নিলে কি হবে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটার ভ্যালু কত আসবে? এটা আসবে, এইবার আসবে প্লাস সি বাই এ। সি বাই এ মানে কত? কিউ বাই 1, সরি কিউ বাই 1 মানে হচ্ছে কিউ আর কি এক কথায় থাকলো। এরপরে এখন দেখো, এরপরে এখন আলফা বিটা গামা, আলফা বিটা গামার ভ্যালু, সরি কি হচ্ছে? আলফা বিটা গামার ভ্যালু কত তাহলে? এখানে মাইনাস বি বাই এ, এখানে সি বাই এ, এখানে মাইনাস ডি বাই এ, তার মানে মাইনাস আর বাই 1 মানে মাইনাস আর, কথা শেষ থাকলো। তার মানে এখান থেকে আমরা পাই গেলাম তিনটা সম্পর্ক জানা শেষ। সব সময় সম্পর্কগুলো আগে বিল্ড করে নিব, তারপর প্রমাণের দিকে বা যেটা দেখাতে বলছে সেদিকে আগাবো। তাহলে এইটুকু আমাদের করা থাকলো, ডান। এইবার এখন আমরা ওখানে তাকাবো, ওখানে তাকায় আমরা নেসেসারি স্টেপগুলো নিতে থাকবো। তাহলে দেখো এইখানে আমরা একটা ভালো জিনিস পাইছি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, এইটা পাইছি, এই পার্টটুকু পাইছি। এইটা খুব সিগনিফিক্যান্ট একটা বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে এটাকে কেন সিগনিফিক্যান্ট বলতেছি, একটু আমরা ক্লাসের শুরুর দিকে ব্যাক যাই। ক্লাসের শুরুর দিকে যদি আমরা ব্যাক যেতে চাই, একদম শুরুতে আগাই, এইখানে আমরা যদি একদম প্রথম যে কোয়েশ্চেনটা সলভ করছি এটাতে যদি আসি, দেখো এইটাতেও এই রিলেটেড একটা বৈশিষ্ট্য ছিল, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তিনটা জিনিসের যোগফল 0 দেওয়া ছিল। এটার সুবিধা কী ছিল? এইটার সুবিধা ছিল ম্যাথটাকে তুমি খুব সহজ করে নিতে পারছিলে ওটার থ্রুতে। কীভাবে বলো তো? a প্লাস বি এর ভ্যালু বসাইছো, a প্লাস বি এর ভ্যালু বসাইছো মাইনাস সি, বি প্লাস সি এর ভ্যালু বসাইছো মাইনাস এ সি প্লাস এর ভ্যালু বসাইছো মাইনাস বি। ওভাবে করে ম্যাথটা সহজ হয়ে গেছে না? এইখানেও এই সেম কাজটা সেম ব্যাপারটা কাজে লাগবে। দেখো কিভাবে, আমরা ব্যাক যাই, যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে এইখানে দেখো, এইখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু যেহেতু 0, এইখানেও কাজটা তোমাকে একইভাবে হেল্প করবে। কিভাবে? এখানে দেখো, তোমার যদি বিটা প্লাস গামার ভ্যালু দরকার হয় তুমি বসাবা মাইনাস আলফা, আলফা প্লাস বিটার ভ্যালু দরকার হয় মাইনাস গামা বসাবা, আলফা প্লাস গামার ভ্যালু দরকার হয় মাইনাস বিটা বসাতে পারবা। এই যে এই সুবিধাটা, এই জিনিসটা তোমাকে ম্যাথটার ফ্লুইডিটিটা বাড়াবে। বুঝছি? ওকে, এই জিনিসটুকু থাকলো। এরপর আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কিউ এবং আলফা বিটা গামার ভ্যালু মাইনাস আর আসছে। এইগুলো যখন যখন দরকার হবে ওই অনুযায়ী আমরা বসাবো। তাহলে প্রথম ক্লুটা তো আমরা পিক করছি যে এইখানে এইটা একটা সিগনিফিক্যান্ট বৈশিষ্ট্য। আগাই তাহলে এবার ম্যাথটাতে প্রমাণ করতে হবে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r মাইনাস কিউ আলফা বাই আলফা। আচ্ছা একটু দেখো তো, বিটা মাইনাস গামা হোল স্কোয়ার আছে, কিন্তু আমরা একটু আগেই আলোচনা করলাম বিটা প্লাস গামার ভ্যালু মাইনাস আলফা বসানো যায়। তাহলে আমরা যেটা আলোচনা করছি ওইটা আরেকটু হইলেই বসাতে পারতাম। বুঝছি? যদি এখানে বিটা প্লাস গামা হইতো তাহলে খুব সিম্পলি এই কাজটা কিন্তু আমরা ডিরেক্ট করতে পারতাম। এখন তাহলে কি করতে হবে? এই যে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার আছে, তাহলে এই বিটা মাইনাস গামা হোল স্কোয়ারকে বিটা প্লাস গামা হোল স্কোয়ার দিয়ে এক্সপ্রেস করা যায় না? অবশ্যই যায়। এখন আমরা ওই কাজটা করব। অ্যান্ড কোন কারণে করতেছি উদ্দেশ্যটা আগেই ক্লিয়ার করছি। এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, এটা একটা সিগনিফিক্যান্ট বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা থেকে আমরা ভালো একটা কাজ ড্র করতে পারবো, ভালো একটা ডিসিশন বলো বা সিচুয়েশন বলো, সিচুয়েশনের দিকে আগাতে পারবো। শুরু করি। তাহলে এখানে আমরা এই যে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার আছে, এইটুকুকে আমরা বিটা প্লাস গামা হোল স্কোয়ার দিয়ে লিখবো ইচ্ছে করি। কেন লিখতেছি বলে ফেলছি। তাহলে বিটা প্লাস গামা হোল স্কোয়ার দিয়ে লিখি, বিটা প্লাস গামা হোল স্কোয়ার দিয়ে লিখলাম। এরপরে এইখান থেকে
এই a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামা, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই জিনিসটা ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এরপরে বিটা প্লাস গামা হোল স্কোয়ার, তাহলে বিটা প্লাস গামা কেন করছি? উদ্দেশ্যটা তো এটাই ছিল যে বিটা প্লাস গামার ভ্যালু যাতে মাইনাস আলফা বসাতে পারি। তাহলে এখানে এই বিটা প্লাস গামার জায়গায় বসাবো মাইনাস আলফা, তাহলে মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামা। এখন দেখো, এখন কথা হচ্ছে এই পার্টটুকু না হয়ে গেল ভাইয়া, আলফা স্কোয়ার হয়ে গেল, মাইনাস আলফা হোল স্কোয়ার মানে আলফা স্কোয়ার, কিন্তু এইখানে শুধু বিটা গামা আছে, এখানে কি করা যায়? এইখানে ওই একই কাজ করবো আমরা। আমাদের দরকার এই কাজগুলো ইমপ্লিমেন্ট করা, এই জানা জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে ম্যাথটা করা। তাহলে আমাদের সবসময় ট্রাই করতে হবে, সবসময় আমাদের টার্গেট রাখতে হবে যে আমাদের জানা জিনিস কেমনে অ্যাপ্লাই করা যায়, একটু মডিফাই হয়েও যাতে আমরা জানা জিনিস অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে এই 4 বিটা গামা আছে, আমাদের কি থাকলে সুবিধা হতো? আলফা বিটা গামা। তাহলে আলফা নাও একটা, উপরে একটা আলফা নিলাম, নিচে একটা আলফা নিলাম। বুঝছি কেন নিলাম? যাতে করে আমি এই জানা জিনিস ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে শুরু করি, তাহলে এখানে যাই। এবার দেখো এইটুকু হয়ে গেছে আলফা স্কোয়ার, লিখে দিলাম আলফা স্কোয়ার থাকলো, মাইনাস এইবার 4 আলফা বিটা গামা বাই আলফা। আলফা বিটা গামা এই যে পুরো জিনিসটা, এইটুকুর মান তো তুমি জানো, মাইনাস আর, তাহলে বসায় দাও। তাহলে এখানকার সামনে মাইনাস আর এখানকার মাইনাস হয়ে যাবে 4 আর বাই আলফা। দেখো বুঝছো কিনা? জাস্ট আলফা বিটা গামার ভ্যালুটা মাইনাস আর বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বাকিটুকু একই আছে। এখন এখানে লসাগু করো। লসাগু কেন করতে বলতেছি? কারণ যা দেখাতে বলছে সেখানে নিচে আলফা আছে, তাহলে এখানেও নিচে আমাদের আলফা আনতে হবে। আলফা আনি, আলফা আনলাম, তাহলে উপরে থাকলো আলফা কিউব প্লাস 4r হয়ে গেল। এখন দেখো তোমার নিচে যেটুকু দেখানোর ব্যাপার ওইটুকু চলে আসছে, এটুকু নিয়ে কোনো ইস্যু নেই, নিচে আলফা আসছে। কিন্তু এখন তোমার কি দরকার? এখন উপরে আমার আসছে আলফা কিউব প্লাস 4r, কিন্তু আমাদের উপরে লাগবে 3r মাইনাস কিউ আলফা। তার মানে উপরের এক্সপ্রেশনে কিউকে ইনভলভ করতে হবে, আমরা এখানে কিউকে এখনও ইনভলভ করি নাই। তাহলে এখানে কি করতে পারি? এইখানে সুন্দর একটা কাজ করা যায়। সেটা কি? সেটা হচ্ছে, তুমি খেয়াল করো তো, এই যে আলফা কিউব প্লাস 4r, এই যে কিউবটা, এখানে কিউব আছে, আমাদের এখানে তো কোনো কিউব নাই। এই কিউবটাকে কেমনে সরানো যায়, কিভাবে সরানো যায় একটু চিন্তা করি। একটু চিন্তা করলে আমরা বুঝবো, এইখানে এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে আলফা, তার মানে একটা রুট যেহেতু আলফা, তার মানে অবশ্যই আলফা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। কারণ যে কোনো সমীকরণে একটা রুট যদি দেওয়া থাকে, ওই রুটটা দিয়ে ওই সমীকরণটা কি হয়? সিদ্ধ হয় বা স্যাটিসফাইড হয়। তাহলে এই পুরো সমীকরণটা অবশ্যই আলফা দিয়ে স্যাটিসফাইড হবে। তাহলে আগাই, তাহলে আলফা দিয়ে যদি স্যাটিসফাই করি তাহলে কি লিখতে পারবো? 4 আলফা কিউব প্লাস কিউ আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটা লিখতে পারবো। জাস্ট আলফা দিয়ে সিদ্ধ করে দিলাম, যেহেতু আলফা ওর একটা রুট। এইবার এখন দেখো, এখন তুমি এইখান থেকে সরি 4 আলফা কিউব কেন লিখছি? আম সরি 4 কোত্থেকে লিখলাম? জাস্ট শুধু আলফা কিউব হবে। তার মানে আমরা আলফা কিউব প্লাস কিউ আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু 0 লিখতে পারলাম। এখন দেখো তোমার কি দরকার? আমার দরকার এই আলফা কিউব প্লাস 4r, এইটার পরিবর্তে এমন কিছু লেখা যাতে করে 3r মাইনাস কিউ আলফা থাকে। এখন তুমি তো বুঝতেছো যে আলফা কিউব প্লাস 4r তুমি লিখতে পারবা না। কেন বলো তো? কারণ আলফা কিউব প্লাস আর আছে তোমার কাছে তো 4r নাই। তাহলে শুধুমাত্র আলফা কিউব প্লাস আর এর পরিবর্তেই কিছু লিখতে পারবা। তাহলে এখানে একটু ভেঙে লেখো, এটাকে কি লিখবা? আলফা কিউব প্লাস আর প্লাস 3r, কারণ 4rকে ভেঙে আমরা আর এবং 3r এ লিখলাম। কেন লিখলাম? কারণ শুধু আলফা কিউব প্লাস আর এর ভ্যালুতেই লিখতে পারবা, 4r তো এখানে লিখতে পারবা না। তাহলে এখানে দেখো তো আলফা কিউব প্লাস আর এর ভ্যালু কি লেখা যায়? আলফা কিউব প্লাস আর এর ভ্যালু লেখা যায় মাইনাস কিউ আলফা। তাহলে এইবার আমরা ওই কাজটা এখানে করে ফেলি, নিচে আলফা। তাহলে দেখো এই আলফা কিউব প্লাস আর এইটুকুর জায়গায় আমি লিখবো মাইনাস কিউ আলফা, তাহলে হয়ে যাবে 3r মাইনাস কিউ আলফা। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিনিস, যেটা নিয়ে আসতে বলছিল সেটা আমরা নিয়ে আসতে পারছি। আই হোপ জিনিসটা বুঝছো। ভালো মতো দেখো, তাহলে পুরোটা আবার রিক্যাপ করে দেই। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ অ্যাডমিশনের জন্য স্পেশালি। এখানে একটা ত্রিঘাত সমীকরণ দিছে, মূল 3টা বলে দিছে, এইটুকু দেখাতে বলছে। প্রথম কথা হচ্ছে সবচেয়ে বেশি ভুল হয় কোন জায়গাটায়? আলফা প্লাস বিটা প্লাস গামা এইটুকুর ভ্যালু সবাই লেখে কিউ, বুঝছো? মাইনাস কিউ লিখে ফেলে সবাই। এইটা মাইনাস কিউ হবে না, অবশ্যই এটা 0 হবে, এই ভুলটা করা যাবে না। এখন ওই প্রথম ভুলটা ওখানে সতর্ক থাকবো, এটা 0 লিখে ফেললাম। প্রথম কথা হচ্ছে যখনই দ্বিঘাত বলুক, ত্রিঘাত বলুক, চতুর্ঘাত বলুক, কাজগুলো অর্গানাইজড হতে হবে। অর্গানাইজটা কি? যখনই মূলগুলো নোটিফাই করে ফেললা, হয় নোটিফাই ওরা করে দিবে, না হয় তুমি নোটিফাই নিজে করবা, বুঝছো? ওগুলোকে ডিনোট করবা। ডিনোট করার পরে
তারপর ওদের অবশ্যই সবগুলো শর্ত লিখে ফেলতে হবে। আমি তো দেখাইছি তোমাদেরকে একটা ম্যাথে শুধু একটা শর্ত কাজে লাগতো, কিন্তু আমি 2টা শর্ত লিখতে বলছি না। কেন? কারণ তুমি তো জানো না কোন শর্তটা কাজে লাগবে, তুমি ম্যাথটা করার আগে তো বুঝতেছো না, বুঝছি না, যার কারণে সবগুলোই প্যারালালি লিখে রাখবো, তারপর যেইটা যেখান থেকে কাজে লাগবে সেই অনুযায়ী আগাবো। এখানে সবগুলোই লিখে রাখলাম। লিখে রাখার পরে তারপরে আমরা কি করব, আমরা সিম্পলি এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করছি, যেটা আমি একদম প্রিভিয়াস একদম ফার্স্ট ম্যাথটা থেকে এনে দেখাইছি। সেটা হচ্ছে এখানে যখনই 3টা জিনিসের যোগফল 0, তখনই 2টার যোগফল আরেকটা মাইনাস লেখা যায়। এই যে প্রপার্টিটা ইম্পর্টেন্ট একটা সিগনিফিক্যান্ট একটা বৈশিষ্ট্য, ওইটা এখানে অ্যাপ্লাই করা যায় কিনা এইটার চিন্তায় আমরা থাকবো। আমরা দেখতেছি এখানে বিটা মাইনাস গামা আছে, বিটা প্লাস গামা থাকলে কিন্তু আমাদের সুবিধা হতো, মাইনাস আলফা লিখতে পারতাম। তো এই কারণে আমরা বিটা মাইনাস গামা হোল স্কোয়ারকে বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামাতে লিখলাম। এরপরে এটুকুর মান লিখে দিলাম মাইনাস আলফা, বুঝলাম। এখানে আছে বিটা গামা, বিটা গামা দিয়ে তো আমার কাজ নাই, আমার জানা জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে আলফা বিটা গামা আছে, তাহলে এটাকে আলফা বিটা গামা, তাহলে উপরে একটা নিচে একটা আলফা আনলাম। এরপরে এইখানে পুরো আলফা বিটা গামার ভ্যালুটা বসাতে পারবো, এই উদ্দেশ্যেই কাজটা করছি, করে ফেলছি, বসাই দিছি। বসাই দেওয়ার পর লসা গুনিছি। কেন লসা গুনিছি? কারণ নিচে আলফা আছে, এখানেও আলফা নিচে থাকলো। এবার উপরের পার্ট নিয়ে চিন্তা করব। উপরের পার্টে আমাদের আলফা কিউব আসছে, আমাদের যেটাতে যেতে হবে সেখানে কোনো কিউব নেই, সেখানে কিউ আছে, কিউ আছে, আমাদের কিউটা এখানে ইনভলভ করা হয়নি। ওই জন্য আমরা কি করলাম, আলফা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে দিলাম, কিউ ইনভলভ হয়ে গেল, কিউকে লিখে ফেললাম। কিন্তু এখন কথা হচ্ছে এখানে 4r পুরোটুকুর মান আমরা জানি, 4r তো নাই ইকুয়েশনে, শুধু আর আছে। এই কারণে আলফা কিউব প্লাস আর আর 3r এ ভেঙে দিছিলাম। আলফা কিউব প্লাস আর এর ভ্যালু বসাইছি, এই যে 3r মাইনাস কিউ আলফা যা দেখাতে বলছে সেই জিনিসটা চলে আসছে। আই হোপ এই পুরো ব্যাপারটা বুঝছো। এই তো এইটুকুই হচ্ছে আমাদের বহুপদী সংক্রান্ত ক্লাসের প্রথম পার্ট। বাকি জিনিসগুলো আমরা দ্বিতীয় পার্টে দেখবো, বুঝছো। আমার এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ যে বহুপদী অনেক আগে পড়ে আসছে বা কলেজে থাকতে পড়ে আসছে, এখন অ্যাডমিশন ফেজে একবারও সে বহুপদী নাড়েনি, স্টিল যাতে সবগুলো জিনিস সে খুব ভালো মতো বুঝে, তার বেসিকে গ্যাপ থাকলেও যাতে ভালো মতো বুঝে, এইটা আমার টার্গেট, বুঝছো। এই কারণেই আমি ক্লাসগুলো যে টপিকগুলো বলো, কোয়েশ্চেনগুলোর প্রবলেমগুলো সলভিংগুলো, সেই সব কিছুই, এখানে তো আমরা থিওরি পড়ানোর আমি সুযোগ পাচ্ছি না, এখানে শুধু ম্যাথ সলভিং কোর্স। সেই কেসে আমি সলভগুলো একদম ইন ডিটেইলে বোঝানোর ট্রাই করতেছি, এই জন্যই, বুঝছি। আই হোপ পরের পার্টের যে কোয়েশ্চেন সলভগুলো সেগুলো তোমাদের ঠিকঠাক বোধগম্য হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।